প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে। আজ আমাদের সাথে আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গত জুলাই গণ অভ্যুত্থানে তার বক্তব্য তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছিল। এখনো পর্যন্ত সেই স্লোগান, সেই বক্তব্য আলোচিত। 5 আগস্টের পর এখন পর্যন্ত সংস্কার ইস্যুতে নানা রকম বক্তব্য সবসময় তিনি দিয়ে যাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তার দাবির কথা বলছেন। আমাদের স্টুডিওতে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমরা তার সাথে কথা বলতে চাই আজকের আলাপনে। ফুয়াদ ভাই, স্বাগত এশিয়া পোস্টে। কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। পলাশীর প্রান্তর থেকে 260 বছর পর হলেও নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। আরও অনেক বক্তব্য, এই বক্তব্যটা বেশ আলোচিত এখন পর্যন্ত জুলাই থেকে। 2024 সালের জুলাই গেছে, 25-এর জুলাই গেছে, এখন 26-এর জুলাই চলছে। এই 3টা জুলাই পার করছি আমরা। পার্থক্য কেমন দেখছেন জুলাইগুলোর? পার্থক্য হচ্ছে যে আসলে স্বপ্ন আকাঙ্ক্ষাতে বাংলাদেশের যেই তরুণদেরকে আসলে আমরা প্রায় হতাশ হয়ে গিয়েছিলাম, যেই তরুণদের কোনো বিষয়ে কোনো রাগঢাক নাই, তারা দিব্যি ফুটবলে মজে আছে, ক্রিকেটে মজে আছে, কনসার্ট দেখতেছে, গাঁজা খাইতেছে, ইয়াবা খাইতেছে, তারপরে হচ্ছে প্রেম করে যাইতেছে, মানে এমন কিছু কাজ করতেছে যেটার সাথে আসলে সে যে একটা দেশে থাকে এবং এই দেশটা যে থাকবে না যদি এইভাবে চলে, এই সব কিছু মিলে আমরা যখন হতাশ হয়ে গিয়েছিলাম, তখন তো এইটা আওয়ামী লীগকে অনেক বেশি স্ট্রেনদেন করেছে। সে দেখতেছে আমরা যাই করছি মোটামুটি সবই ঠিক আছে। এর বাইরে হচ্ছে যে আপনার যে মানে অসঙ্গতিগুলো সমাজে ঘটছে চলছে, সেটাকে গণমাধ্যমের যে দায় থাকে তার এগুলো তুলে ধরা, তার এগুলোকে ডাইসেক্ট করা, কাটাছিড়া করা, এইটা করে জাতিকে যে বুঝাইয়া দেওয়া যে আসলে সব কিছু ঠিক নাই। পদ্মা সেতু হয়েছে ঠিক, কিন্তু এর মানে দেশটা ঠিক নাই। আমাদের মেট্রো রেল হয়েছে ঠিক, কিন্তু আসলে দেশটা ঠিক নাই। এখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়েছে, কিন্তু আসলে দেশটা ঠিক নাই। মানে এই জিনিসটা যে ঠিক নাই সেটা বলবার যে গণমাধ্যমের দায়িত্ব ছিল আমাদের লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের, বড় বড় দৈনিক পত্রিকাগুলোর, তারা সেই দায়িত্বটা বেমালুম ভুলে গেছে। ভুলে তারা ফ্যাসিবাদের দালাল হয়ে গেছে। তো সেই জায়গাটাতে আসলে আমাদের তখন সবচেয়ে মোটা দাগে যে দায়িত্বটা ছিল, তরুণদেরকে বারবার এই ইতিহাসটা মনে করায় দেয়া যে আসলে আমার কিন্তু লড়াই আছে, আমাদের পূর্বপুরুষের একটা লড়াই আছে, এবং লড়াই ছাড়া একটা জাতি টিকে থাকে না। একটা জাতির টিকে থাকার শর্তই হচ্ছে লড়াই, বেঁচে থাকার লড়াই। এবং আমরা ব্যক্তি জীবনে কিন্তু তাই করি। দেখেন, আমরা কিন্তু কেউ আজকের 26 সালের খাবারটা নিয়ে জন্মাই নাই, কিন্তু 26 সালের খাবারের জন্য কিন্তু আমাকে সকাল থেকে বের হইতে হয়। 26 সালের আগামী 2 মাস পরে আপনি কি খাবেন সেটার জন্য কিন্তু আপনি এখন বসে নাই, ওটার জন্য আপনাকে তখন কাজ করতে হবে। তাহলে যেই ব্যক্তি জীবনে নাথিং কামস গ্রান্টেড, আপনার যাকে লড়াই করতে হচ্ছে, তাহলে আমার সম্মিলিত জীবনের সেই লড়াইটা কোথায়? তখন যেটা হয় যে আপনার যে জাতি ঘুমিয়ে যায় অথবা চৈতন্য হারায় যায়, তখন আমাদের রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হয় তার চৈতন্য থেকে, তার ঘুমটা ভাঙানো। এবং ঘুমের ওয়ালটা যত মোটা হয়ে যায়, তাকে তত বেশি জোরে ধাক্কা দিতে হয়, তাকে মনে করায় দিতে হয় যে আসলে তুমি কে। প্রত্যেকটা জুলাইতেই হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে এই লড়াইটাকে স্মরণ করিয়ে দেওয়া, তরুণদেরকে তার আত্মপরিচয়েরকে সন্ধান করিয়ে দেওয়া। এই জন্যই কি আপনি ওই সময়টা এই বক্তব্য মানে দিয়েছিলেন? ইতিহাস থেকে নরমালি সাধারণত আমি সবসময় কথা বলি, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আমি বরাবরই চেষ্টা করি, আমার যতটুকু আমি জানি, আমি একক কোনো ইউনিট না। তো ইতিহাস হচ্ছে একটা ব্যক্তির সেই ক্রমধারার গল্প, যে আপনার বাবা কে ছিল, দাদা কে ছিল, তাদের বাড়ি কই ছিল। 2024 সালের জুলাইয়ের আগ পর্যন্ত, আমি যদি জুলাইয়ের আগে সবশেষ জুনের কথাও বলি, সেই পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু তরুণ প্রজন্মের নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলেছে। এই তরুণ প্রজন্ম পাবজি গেম খেলে, এই তরুণ প্রজন্ম মোবাইল নিয়ে আসক্ত, সারা রাত ফেসবুক চালায়, এদের দ্বারা কিছুই হবে না, এদের দ্বারা বিপ্লব সম্ভব নয়। এই তরুণ প্রজন্মই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তারাই জীবন দিয়েছে, তারাই সব কিছু করেছে। তাহলে হঠাৎ করে তাদের ভিতরে এই মানে চেঞ্জটা কিভাবে আসলো, আপনার কাছে কি মনে হয়? প্রথম চেঞ্জের বিষয়টা হচ্ছে স্বার্থ। মানে মানুষ, আমরা সবাই স্বার্থপর জীব হিসাবে। স্বার্থপর এই কারণ আমাকে থাকার জন্য খাইতে হয়, ঘুমাইতে হয়, আমার থাকার জায়গা লাগে, রুটি রুজি লাগে। তো কোটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে তরুণদের স্বার্থকে সরাসরি অ্যাটাক করেছে, যেটা গণতন্ত্র করে না। ভোট দিলেই বা কি, না দিলেই বা কি, তো কালকে তো ঠিকই আমাকে মাছ ধরতে যাইতে হবে,
কৃষককে হাল চাষ করতে যাইতে হবে, জেলেকে নৌকা নিয়ে বের হইতে হবে। তাই জন্য দেখবেন যে গণতন্ত্র, ভোট, নির্বাচন সেগুলোর থেকে হচ্ছে কোটাটা ব্যক্তিগতভাবে ইয়াংদেরকে অ্যাটাক করেছে, যে আমার চাকরিটা চলে যাচ্ছে কারণ আমার দাদা নানার মুক্তিযোদ্ধা নামক কোনো চোতা নাই, ওই কাগজটা তাদের নাই, তারা আওয়ামী লীগ করেন না, অথবা একটা ভেজাল কাগজ কিনেও বের করতে পারেন নাই। তাহলে আমি চাকরিটাতে কি পাবো? আমি তো পাচ্ছি না, আমার তো মেধা আছে, আমার তো চাকরিটা হওয়ার কথা। তো স্বার্থটা আঘাত করেছে প্রথম। এই স্বার্থটা একটা জায়গা থেকে জেদে পরিণত হয়েছে, যখন ওই স্বার্থের লড়াইতে আবু সাইদ, মুগ্ধের মতো শত শত লাশ পড়ে গেছে, তখন হচ্ছে ইগো ডেভেলপ করে। কিরে, আমি তো তোমারে ফালাইতে আসি নাই, আমি চাইছিলাম খালি এটা সংশোধন করে দাও, তোমরা এটা 5% 7% নিয়ে আসো, আমি চাকরিটা করতে চাই। তো এই জন্য স্বার্থটা একটা পর্যায়ে গিয়ে জেদে টার্ন করেছে। মাল্লি কেন, ওই যে বিখ্যাত একটা উক্তি আছে না, আমার ছেলেরে মাল্লু কেন, মানে মারার দরকারটা কেন ছিল? দরকার ছিল তো সিম্পলি কোর্টের রায়টা না ফিরাইলেই তো হইতো। হাসিনা নিজের আজরাইলটাকে দাওয়াত দিয়ে বাসায় খাবারের জন্য ডাইকা নিয়ে আসছে, দরকার ছিল না। কিন্তু 17-18 সালে এই চাপটার কিন্তু অলরেডি সে সমাধান করে ফেলেছিল। এই আজরাইলকে সে আবার 18 সালের আজরাইলকে 24-এ ডাইকে আয়না জুন মাসে কোর্ট কাচারি কোয়েলেটরে তার জন্য খানাপিনা রেডি করছে। এইটা স্বার্থ থেকে জেদে রূপান্তরিত হয়েছে, আর জেদ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এবং এই জেদের সাথে যেটা হয়েছে, জনগণের বিভিন্ন সেগমেন্টের অনেকগুলো ক্ষোভ একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে। আপনি দেখবেন যে আপনি যদি চারপাশ থেকে পানি ছাড়েন, দেখবেন যে পানির স্রোতগুলো একটা জায়গাতে গিয়ে একটা গোল জায়গাতে গিয়ে মিলিত হবে, এই পানির ফ্লোগুলো একসাথে আসবে। যারা অল্প বেতনে চাকরি করেন, প্রতিদিন বাজারে গেলে কষ্ট হয়, তিনি চিন্তা করতেছেন আমারও তো কষ্ট হইতেছে, আমি তো সংসার চালাইতে পারতেছি না, তিনিও মিছিলে যোগ দিয়েছেন। যিনি আহত নিহত হয়েছেন, এই পরিবার, তাদের আত্মীয় স্বজনরা সবাই একসাথে এক জায়গাতে এক মিছিলে জয়েন করেছে। যার বেতন বাড়ছে না গত 5 বছর 10 বছর থেকে, তিনি চিন্তা করতেছেন আমিও তো ভুক্তভোগী, আমিও এই মিছিলে যাচ্ছি। যারা রাজনৈতিক দল করেন, ভোট দিতে পারছেন না, দেশ নিয়ে ভাবেন, নির্বাচন হচ্ছে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কি হবে, তারাও ওই মিছিলে গিয়ে যোগ দিয়েছেন। যারা প্রচণ্ড ভারত বিরোধী, তারা বোধ করছেন ভারতের আধিপত্যকে এখানে ডিল করবার একটা মোক্ষম সময় আসছে, হাসিনাকে ফেলে দেওয়ার, তারা ওখানে একসাথে হয়েছেন। তাহলে এই যে সমাজের অনেকগুলো ক্ষোভ, বঞ্চনা, না পাওয়া, আওয়ামী লীগের বাড়াবাড়ি, গুন্ডামি, এর প্রত্যেকটা জিনিস একটা মহাসমুদ্র সুনামি হয়ে গেছে, একটা লড়াইয়ের সুনামি আকারে ঢেউয়ের মতো আসছে। এসে তখন এই তরুণদের নেতৃত্বে তারা পিছনে মিছিলে জয়েন করেছে, যোগ দিয়েছে, এবং মিছিলটা বড় হয়ে গেছে। এবং ওই মিছিলটা তখন একটা জায়গাতে গিয়ে যেটা এমন জায়গাতে হয়েছে যে হাসিনার ওই মিছিল ঠেকানোর মতো শক্তি আর ছিল না। ওই সময়টাতে যারা অংশগ্রহণ করেছে, যেটা বলছিলাম যে ওই 24 জুলাই আর এখন 26 জুলাই চলছে, এই 2 জুলাইয়ের মানুষের অনুভূতির কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। যেমন ধরেন, একটা ছেলে মেয়ে ম্যাট্রিক ইন্টার পরীক্ষা চলছে এখন, আপনি তাকে প্রত্যেকদিন পরীক্ষার পর যে জিজ্ঞেস করেন পরীক্ষা কেমন হয়েছে, সব পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আবার জিজ্ঞেস করবেন পরীক্ষা কেমন হলো। এখন দেখবেন এই পরীক্ষার পরে অনেক ছেলে মেয়ে মনে করবে তাদের জীবনটা তো মানে রেজাল্ট ভালো হইলো না, কি হইলো, জিপিএ 5 পাইলাম না, তো ভবিষ্যতে কোথায় ভর্তি হব না হব। কিন্তু এইখানেই লেখাপড়া করে নাই, দেখবেন অনেক ছেলে মেয়ে আছে আগামী দিনগুলোতে কোটিপতি হয়ে যাবে। বাংলাদেশের অধিকাংশ কোটিপতি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই। আমি পার্সোনালি অনেক কোটিপতিকে চিনি, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। পত্রিকা কোনভাবে ধরতে হয় এটাও সে এখনো জানে না, কোন পাশ থেকে পড়া শুরু করতে হয় ওইটাও সে জানে না। কিন্তু তার ওখানেই চাকরের কাজ করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা, ওইখানেই চাকরি করতেছে। আইবিএতে পড়া, বিবিএতে পড়া, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা বেতনের চাকরি করতেছে, তার লেখাপড়া কোনো শিক্ষা দীক্ষা নাই। তাহলে সফলতা কোনটা? যে ছেলেটা আজকে ইন্টার পাসে রেজাল্ট ভালো করলো না, সে আজকে মনে করতেছে যে আমার জীবনটা তো বৃথা। কিন্তু 10 বছর পর যখন সে কোটিপতি হয়ে যাবে, তখন সে ভাববে কিনা যে আসলে ইন্টার পরীক্ষার কোনো বেনিফিট আছে কিনা, জীবনে কিছু যায় আসে কিনা, ইন্টার পাস না করলেই বা কি হইতো। সেই জন্য হচ্ছে যে আকাঙ্ক্ষা এমন একটা জিনিস না, এটা সময়কে ছাপিয়ে যায়। আজকে মনে হতে পারে যে কি হইল, কত কিছু প্ল্যান ছিল, বিএনপি সরকার আসলো, কোনো ওয়াদা রাখতেছে না, মানুষ হতাশ। এটা যেমন সত্য, আবার এটাও তো সত্য
যে 17 বছর পরে একটা ফ্যাসিবাদ সরকারের বিদায় হয়েছে। এটাও তো সত্য যে গত 5-6 দশক ধরে চলা ভারতীয় আধিপত্যবাদ এইখানে পরাজিত হয়েছে, প্রথমবারের মতো নির্লজ্জ হয়ে পরাজিত হয়েছে। যে আকাঙ্ক্ষাটা ছিল জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, আকাঙ্ক্ষা কতটা, এই যতটুকু হওয়া উচিত ছিল 2 বছরে তার কতটা হয়েছে, নাকি এটাও বেহাতের পথে? না, বেহাত ওই যে ডিপেন্ড করতেছে বেহাত হবে কি হবে না, এটা হলো শর্তের সাথে সম্পর্কিত। জনগণ জেগে আছে কিনা। আপনার প্রত্যাশা? আমার প্রত্যাশা হচ্ছে জনগণ, আমার কাছে মনে হচ্ছে এখনো জেগে আছে, বেহাত হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু বেহাত হবার চেষ্টাতে চলবে। ক্ষমতা এমন একটা জায়গা যেখানে যারা ক্ষমতায় থাকবেন তিনি সবচেয়ে কম জবাবদিহিতা নিয়ে ক্ষমতায় থাকতে চান, সবচেয়ে আরামের জায়গা। আর জনগণের লড়াইটা কি, তাকে সবচেয়ে বেশি জবাবদিহিতা করবার জন্য বাধ্য করা। এটা হচ্ছে জনগণের এবং ক্ষমতার লড়াই। এখন এই লড়াইটাতে কে জিতবে এটার দায়িত্ব ডিপেন্ড করতেছে জনগণ কতটুকু জেগে আছে। এক্সাম্পল দেই আপনাকে, আমরা তো মনে করছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মন্ত্রী। উনি কক্সবাজারে গিয়ে বলছেন যে এই সরকারের সবচেয়ে ক্ষমতাবান প্রতিমন্ত্রী মীর শাহ আলম। দেখেছেন শাহ আলম ভাই দাঁড়ায় সবাইকে সালাম টালাম বলছেন। দেখো এটা নিয়ে বিএনপি সার্কেলে খুব জোকস আছে যে আসলে কে ক্ষমতাবান, সালাউদ্দিন ভাই বনাম শাহ আলম সাহেব। এখন এই যে প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয় দেন যিনি, একজন হচ্ছে প্রধানমন্ত্রীর লজিক মাস্টার শিক্ষক, আরেকজন হচ্ছে প্রধানমন্ত্রীর বাল্যবন্ধু বলে দাবি করা হয়, যদি উনি বলছেন যে আমি এটা দাবি দাবি করি নাই, কিন্তু উনি প্রাইভেটলি সব সার্কেলে তাই বলেন, আমরা বন্ধু বান্ধব আর কি। উনি তো ওনার গ্রামের ইউনিয়নের নামটা বদলাই দিচ্ছে কয়দিন আগে, দেখছেন ওনার উপজেলার নাম বদলাই দিচ্ছেন, 2টা ইউনিয়নের নাম এখন আবার ঠিক করে ফেলেছে, ছেলের নাম করছেন, মেয়ের নামে করছেন, বংশের নামে করছেন, ক্ষমতা দেখাইছেন, জনগণ প্রতিবাদ করছেন, আমরা সবাই প্রতিবাদ করছি না? প্রতিবাদের পরে চেঞ্জ হয়েছে। খেয়াল করছেন লড়াইটা কেন জরুরি? আমরা লড়াইটা করেছি বলে ইমিডিয়েটলি এটা পরিবর্তন করেছেন। প্রাইম মিনিস্টার ইন্টারভিন করেছেন, ডিসিকে বলছেন গণশুনানি করতে, গণশুনানিতে জনগণ ভোট দিছে, আগের নাম থাকবে, প্রতিবাদ না করলে হতো ওরকমই থেকে যেত। দ্বিতীয় এক্সাম্পল দেই, আপনার মনে আছে যে এপ্রিল মে মাসে ফেসবুকে স্ট্যাটাস দেবার কারণে প্রায় 5-7 জনকে নগদে গ্রেফতার করে ফেলছে। তার ভিতরে একজন হচ্ছে আমাদের চিফ হুইপের এলাকার লোক, আমাদের নুরুল ইসলাম মনি ভাইকে নিয়ে কিছু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেটাকে কেন্দ্র করে মামলা টামলা করে গ্রেফতার করেছে। এরপরে করছে গত 1-2 মাসে কিন্তু আবার করে নাই, খেয়াল করছেন? তাহলে ওইটা কেন করেছে? ইমিডিয়েটলি আমরা সবাই প্রতিবাদ করেছি। ফেসবুকে যত খারাপ কথা বলুক, ফেসবুকে লেখার কারণে ফৌজদারি অপরাধ হইতে পারে না। তাকে অভদ্র বলতে পারবেন, বেয়াদব বলতে পারবেন, কিন্তু তাকে আপনি গ্রেফতার করতে পারবেন না, এটার জন্য হতে পারে না এটা। তাহলে এইটা কেন জরুরি? এখন দেখেন একটা মিরাজ নামে একটা ছেলেকে, শেখ মিরাজ নামে একটা ছেলেকে বাগেরহাট না থেকে আপনার কোস্টগার্ড গ্রেফতার করেছে এবং তাকে পাওয়া যাচ্ছে না। হিউম্যান রাইটস ওয়াচ পর্যন্ত গুমের অভিযোগ দিয়ে স্টেটমেন্ট দিয়েছে, আমরা সবাই প্রতিবাদ করছি। তাহলে এই ঘটনাগুলো হচ্ছে যেটা রাষ্ট্র করবার চেষ্টা করবে, কিন্তু জনগণ যদি জেগে থাকে তাহলে আপনি দেখবেন এইটা হবে না। বাজেটে দেখেন ব্যাংক রেজলিউশন আইন, যেটা এসালমকে সুবিধা দেওয়ার জন্য 18 খ যোগ করে তারপরে হচ্ছে পাশ করেছে। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী কি বললেন? আমরা আগের আইনেই ফিরে যাব, আমরা ওইভাবেই এটা আবার নতুন করে অ্যামেন্ড করব। বাজেটে দেখলাম প্রধান অর্থমন্ত্রী আরও বললেন যে এনবিআর অধ্যাদেশ, যেটা এনবিআর সংস্কারের জন্য 2টা আলাদা অর্ডিন্যান্স ছিল, এই 2টা কিন্তু র্যাটিফাই করে নাই। কিন্তু সারা দুনিয়াতে ভিক্ষা করতে গিয়ে দেখছে এই 2টা সংস্কার না করলে কোনো লাভ হচ্ছে না। সব মিলিয়ে আসলে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে কিনা? হচ্ছে। এই যে আপনি কতটুকু আকাঙ্ক্ষা বাস্তবায়ন চাচ্ছেন, যতটুকুর জন্য আপনি আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন, প্রতিবাদ করছেন, ততটুকু কিন্তু হচ্ছে। ওইটাই হচ্ছে জাতির জেগে থাকার লড়াই, যে আপনি জাতি আকারে জেগে আছেন কিনা, এটাই হচ্ছে আমাদের ভরসার জায়গা। আচ্ছা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা বড় সুযোগ তো আপনারাও পেয়েছিলেন, মানে আপনারা বলতে যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সরাসরি আপনাদের মাধ্যমে তৈরি যে সরকার হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, এই সরকারকে কতটুকু মূল্যায়ন করছেন আপনি, তাদের সাফল্য ব্যর্থতা? দেখেন সরকারটা দায়িত্ব নিয়েছে কোন সময়ে, যে একটা টাইটানিক মোমেন্ট, যে আপনি একটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছেন, পানি ঢুকতেছে, এবং পানি ঢুকতে ঢুকতে হয়তো আপনার জাহাজটা 10 তলা বলে যিনি 9 তলায় বসে নাচতেছেন, ডিনার খাচ্ছেন, তিনি টের পাচ্ছেন না। আপনার মনে আছে টাইটানিকের সিন, দিব্যি আপার ক্লাসের লোক যারা, তারা ডিনার খাচ্ছে,
তারা তাদের মতো করে আনন্দ ফুর্তি করছে, গান গাইছে, ব্যালে নাচতেছে, গিটার বাজতেছে, হারমোনিয়াম বাজতেছে, পিয়ানো বাজতেছে। কিন্তু নিচতলায় মানুষ কিন্তু টের পাচ্ছে যে যারা নমশূদ্র, গরিব, ওখানকার শ্রমজীবী মানুষ, যে পানিগুলো ঢুকতেছে। তো এইরকম একটা ডুবে যাওয়া জাহাজ, শিপের যিনি মালিক থাকেন, শিপ যিনি চালান, ক্যাপ্টেন, তার ফার্স্ট রেসপন্সিবিলিটি কি থাকে? এই শিপটাকে ডেকোরেট করে এটার মান বাড়ানো, নতুন নতুন ফার্নিচার এনে এটা সৌন্দর্য বাড়ানো, না এটাকে কোনোভাবে জীবিত অবস্থায়, ডুবে না যাওয়া অবস্থায় তাকে তীরে ফেরানো যায় কিনা, এটা তার প্ল্যান থাকে। রাইট। এখন অন্তর্বর্তীকালীন সরকার কোন বাস্তবতায় ক্ষমতাটা নিয়েছে দেখেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ওয়ার্স জেনোসাইড হয়েছে। আমাদের গত ৮০০ বছরের ইতিহাসে এই লেভেলের জেনোসাইড কোথাও হয়নি, মুক্তিযুদ্ধের সময় হয়নি। কেন বলছি মুক্তিযুদ্ধের সময় হয়নি? আমরা কি, পাকিস্তানিরা সোলজাররা মানুষ মারছে, এটা কে মারতেছে? আমাদের নিজ স্বজাতির মানুষ তো নিজেরা নিজেদেরকে হত্যা করছে। আমার সেনাবাহিনী, আমার পুলিশ, আমার র্যাব, বিজিবি, যাদের বেতন, কাপড়, রেশন ও তেল ডালের টাকা সব কিছু এই দেশের ট্যাক্স পেয়াররা দেয়, তাদের টাকায় কেনা বুলেট দিয়ে সেই মানুষগুলোকে হত্যা করতেছে। শত শত বছরের ইতিহাসে কখনো এই ঘটনাটা ঘটে নাই। সেরকম একটা জায়গায় অর্থনীতি তলানিতে, আপনার মনে আছে যে হাসিনার আমলে শেষ দিকে 5,000 10,000 টাকা ব্যাংক থেকে দিতে পারছিল না, চেক ডিসঅনার করতেছে, একের পর এক ঘটনা ঘটছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়েও ব্যাংকগুলোকে বাঁচাতে পারছে না। এইরকম একটা সমস্যা যখন হয় পৃথিবীতে, বিভিন্ন দেশে মোটা দাগে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে দুর্ভিক্ষ, দ্বিতীয় হচ্ছে গৃহযুদ্ধ। কারণ আপনি দেখেন হাসিনার বেনিফিশিয়ারি বিশাল ফোর্স আছে, যারা আওয়ামী লীগের হেলমেট বাহিনী বলেন, এই বাহিনীগুলো বলেন, আবার তাকে ঘৃণা করে এরকমও তো বিশাল একটা বাহিনী আছে পুরো দেশ, পুরো বাংলাদেশ, যেটাকে আমি বলি যে ভারতীয় একাদশ। দিল্লি কলকাতার দালাল শ্রেণী ভারতীয় একাদশ, বনাম বাংলাদেশ একাদশের যুদ্ধ হয়েছে, বিশ্বকাপ হয়েছে ওই 36 দিনে। তো সেই রকম একটা যুদ্ধ পরবর্তী বাস্তবতায় ডক্টর ইউনূসের সামনে প্রায়োরিটি কি? দেশে যেন ন্যূনতম দুর্ভিক্ষ না হয়, আইন শৃঙ্খলা সিচুয়েশন ডেটোরিয়েট না করে, গৃহযুদ্ধের দিকে যেন না যায়, নতুন সংকটে যেন না পড়ে। আপনার মনে আছে প্রত্যেক দিন ইন্ডিয়ান পত্রিকাগুলো, গণমাধ্যম, অনলাইনে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, হেন কোনো অপতৎপরতা নাই। আমাদের দেশের যে আওয়ামী লীগের বরকন্দাজ পত্রিকা, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, বিদেশ থেকে টুইটারে, ফেসবুকে মিথ্যাচার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সারা দুনিয়াতে মিথ্যাচারের আপনার ডকুমেন্ট, ডসিয়ার বানায় বানায় ব্রিটিশ পার্লামেন্টে, আমেরিকান কংগ্রেসে, অস্ট্রেলিয়ান পার্লামেন্টে বিতরণ করছে। সেরকম একটা সময়ে ইউনূসের প্রায়োরিটি হচ্ছে। এখানে আরেকটা বিষয় একটু যুক্ত করি, আপনার কথা শুনবো। আমরা দেখেছি যে ওই 18 মাসে প্রত্যেক দিন কয়েকটা করে আন্দোলন, কয়েকটা শিরোনামে আন্দোলন হতো, এবং কয়েকশো আন্দোলন, কিন্তু একটা সংখ্যাও এসেছিল, কয়েকশো আন্দোলন ওই সময় হয়েছে, যেটা এই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আবার সেই আন্দোলনগুলো উদ্ধার। তার মানে কি তাদের দাবি পূরণ হয়ে গেছে? ওই সময়টা ওইটাও কোনো কি ছিল আসলে? এবং আমাকে সরকারের বিভিন্ন জায়গা থেকে তখন বলেছে, এটার সাথে আওয়ামী লীগ তো জড়িত আছেই, বিএনপি জড়িত ছিল। অনেকগুলো আন্দোলন ইচ্ছা করে যেন নির্বাচন তাড়াতাড়ি দেয়, সরকার বিরক্ত হয়ে যায়। এবং দেখবেন লন্ডন মিটিংয়ের পরে কিন্তু আন্দোলন কমে গেছে, আমরা খেয়াল করে দেখেছি। আগে প্রত্যেক দিন যমুনা অভিমুখে 8টা 10টা গ্রুপ গেট ভাঙা ফেলতেছে, লাথি মারতেছে, ব্যারিকেড ভাঙা ফেলতেছে, পুলিশের এটা করতে পারতেছে। আর অধিকার, সবাই বঞ্চিত, সবাই অধিকার হারা মানুষ আর কি। সাডেনলি যাদের আওয়ামী লীগের আমলে কোনো মিছিল মিটিং দেখি নাই, শিক্ষক বলেন, আনসার বলেন, বিভিন্ন নামে নামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ফিরে আসতেছে। তো সেই রকম একটা জায়গায় ইউনূস সরকার, অর্থনীতি ভেঙে পড়ছে, রিজার্ভ 12-13 বিলিয়ন ডলারে চলে গেছিল। 2 মাসের কেনা বেচার টাকা নাই রাষ্ট্রের কাছে, 40টা ব্যাংক রেড লাইটে চলে গেছে। সেরকম একটা সিচুয়েশনে শুধুমাত্র এই জাহাজটাকে ধরে রাখা, যে এই জাহাজটা যেন ঠিক মতো একটু পারে ভেড়ে, পাটটা কোথায়? একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা তুলে দেয়া। ইউনূস সাহেব আমাদেরকে বারবার বলছেন যে দেখো বাবা, আমার টার্গেট কি? আমার বয়স হয়ে গেছে, আমি তো এখানে থাকতে আসি নাই। আর এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার থেকে তার তো দুনিয়াতে পরিচিতি অনেক বেশি। বাংলাদেশ এমন একটা দেশ, এটা বিদেশ না গেলে আপনি টের পাবেন না। এই যে বাংলাদেশের কবি সাহিত্যিকরা প্রচুর গান গায় না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, কথা আসলে সত্য। ম্যাপে ঢুকলে আপনি এই দেশ খুঁজে পাবেন না, পৃথিবীর কেউ আপনাকে চেনে না। আপনি নিজেরা মনে করতেছেন আপনি বিশাল একটা কিছু এইখানে,
কিন্তু পৃথিবীর মানুষ আপনাদেরকে চেনে না, ডক্টর ইউনূসকে চেনে। বাংলাদেশ কোথায় আমাদেরকে ম্যাপ খুঁজা খাইজা আমার বন্ধুদেরকে, আমার সাদা শ্বেতাঙ্গ বন্ধুদেরকে খুঁজা খুঁজা দেখাইতে হইতো। ভারত পর্যন্ত আসতে পারে, এরপর এই দেশ খুঁজে পায় না। তো এই দেশের একজন নোবেল লরিয়েট যাকে সারা পৃথিবী চেনে, তাকে আপনি নতুন করে আর কি দেবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো সে আসে নাই। কিন্তু দল আকারে বিএনপি যত রকম অসহযোগিতা করা দরকার ওই 18 মাস সর্বোচ্চ অসহযোগিতা করেছে। প্রত্যেকটা আন্দোলনে আওয়ামী লীগের যে মদত ছিল, বিএনপির মদত ছিল। প্রত্যেকটা আন্দোলনে পরিকল্পিতভাবে সরকারকে মানে অতিষ্ঠ করে ফেলছে আর কি, তাড়াতাড়ি নির্বাচন দেন। মানে তাদের মধ্যে ভয় ঢুকে গেছে যে, আপনার মনে আছে বিএনপি নেতারা বলতেছে যে ইউনূস দেহত্যাগ করতে পারে, পদত্যাগ করবে না। মানে অতীব সুন্দর সুন্দর স্টেটমেন্ট তারা দিত, তাকে দেখায় দিব, শোনায় দিব, এটা করব সেটা করব, এগুলো করে অস্থির করে ফেলছে। এইরকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ বিএনপির সম্মিলিত অস্থিরতার মধ্যে আপনি দেশ কিভাবে চালাবেন? দেশের আমলাতন্ত্র কথা শুনতেছে। আচ্ছা, তাহলে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনাকে পয়েন্টের কথা বলি, 10-এ কত দেবেন সাফল্যে? আপনার এই সব ব্যাখ্যা মাথায় রেখেই। এইটা 10-এ দেওয়ার মতো বিষয় না। বিষয় হচ্ছে আপনি যত পয়েন্ট দেবার কথা তার থেকে বেশি পয়েন্ট সে অলরেডি পেয়ে গেছে। আচ্ছা, মানে এটা আপনি পয়েন্ট দিয়ে হিসাবই করতে পারবেন অর্থাৎ না। শতভাগ সফল, মানে শতভাগের বিষয় না এটা। মানে এর থেকে বেশি আর আপনি আর আশাই করতে পারেন না। শতভাগ তো একটা মেজার, এর আপনি তো 101 পাচ্ছেন না। কিন্তু আমি বলছি যে তিনি এমন লেভেলে গেছেন, এমন লেভেলে ডেলিভার করছেন, এর থেকে বেশি আর করার সুযোগ ছিল না, যেটা পয়েন্টের বাইরে। দেশে কোনো দুর্ভিক্ষ হয়নি। যে অর্থনীতি যে অবস্থায় ছিল, সংখ্যালঘু নির্যাতন, তারপরে হিন্দু মাইনরিটিদেরকে টার্গেট করে করে আপনার ব্যবসা বাণিজ্য, দোকানপাট ভাঙচুর যেগুলো করেছে আওয়ামী লীগের লোকজনই করেছে। সেই লেভেলে কি হয়েছে? আওয়ামী লীগের 28 জন লোক মারা গেছে। আওয়ামী লীগের নেতারা বলছে না যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে লক্ষ লক্ষ লোক মারা যাবে? আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলছে। মাত্র 28 জন লোক মারা গেছে আওয়ামী লীগের আন্দোলনে। হাজার হাজার আওয়ামী লীগের লাশ পড়ে যাওয়ার কথা তো রাস্তাঘাটে, পড়ে নাই তো। 5 আগস্টের পরে লাগাতার 3 দিন যে সরকার ছিল না, সরকার ছাড়াই চলেছে, রাষ্ট্র ছিল, কিছু ছিল, পুলিশ তো ছিল না। আরো ধরেন মাস 1-2 মাস সেই পুলিশ তো এখনো ফাংশনাল কিনা এটা নিয়ে আমরা এখনো প্রশ্ন করতেছি। কারণ এই পুলিশ ফোর্সের 60 থেকে 70% হচ্ছে আওয়ামী লীগের আমলের রিক্রুট। আর আওয়ামী লীগ তো ডিএনএ টেস্ট করে করে চাকরি দিচ্ছে যে 14 গোষ্ঠীতে আওয়ামী লীগ ছাড়া আর কিছু আছে কিনা, সেটা দেখে দেখে চাকরি দিয়েছে। এইরকম একটা রিয়েলিটিতে আমাদের বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কেউ তো ডক্টর ইউনূসকে ভালোভাবে হেল্প করে নাই। আপনার মনে আছে সচিবালয়ে নিয়মিত মিছিল মিটিং হচ্ছে। কিভাবে কাজ করবেন আপনি মিনিস্ট্রিগুলোতে? কোনো মিনিস্ট্রি ফাংশন করছে না। তাহলে এইরকম প্লাস আমলাতন্ত্রে সচিবালয়ের 80% লোক হচ্ছে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। গত 16-17 বছর আওয়ামী লীগের দালালি করছে, সুবিধা পাইছে। তাহলে ইউনূস কি ধরনের জ্বলন্ত আগুনের উপরে বসে দেশটা চালাইছে, ভিতরে বাহিরে তার পুরোটা হচ্ছে শত্রু আবিষ্ট ছিল। তাকে কেউ হেল্প করে নাই। তাকে হেল্প করছে কারা? ন্যূনতম বলতে পারেন জামাত, এনসিপি, ছাত্ররা, তারা কিছু হেল্প করছে, ইসলামী দলগুলো, তারা সবাই হেল্প করছে। কিন্তু বাকিরা কেউ তাকে পর্যাপ্ত হেল্প করে নাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে অভিযোগ আছে এরকম যে একটা পক্ষ মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে পুঁজি করে তারা কাজ করেন, রাজনৈতিক হাতিয়ার হিসেবে হোক বা যেভাবে হোক। আবার আপনাদের উদ্দেশ্যে বলা হয় যে আপনারা জুলাইকে পুঁজি করে আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এইরকম মুক্তিযুদ্ধ বলেন, যুদ্ধ বলেন বা গণ অভ্যুত্থান বলেন, এগুলো কি মানুষের মধ্যে আসলে চেতনা হিসেবে কাজ করে, নাকি আসলে এই চেতনাকে ব্যবহার করে আসলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করা হয়? দেখেন, ফ্যাক্টস কোনটা, চেতনা কোনটা। আমরা যখন বলি যে 71 ব্যবসা করতেছে, মুক্তিযুদ্ধ ব্যবসা করছে, কি করে দেখবেন যে বলা হচ্ছে যে 30 লক্ষ লোক মারা গেছে মুক্তিযুদ্ধে। আপনার কাছে 30,000-এর তালিকাও তো নাই। 54 বছর 55 বছর হয়ে গেছে। আপনি দেখবেন যে 60-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল, আমেরিকার প্রায় 60,000 সোলজার মারা গেছে। আমেরিকাতে ভিয়েতনাম মেমোরিয়াল আছে, ওই মেমোরিয়ালে তাদের 60,000 সোলজার শহীদের নাম লেখা আছে। আপনি দেখবেন, আপনি যদি নিউ ইয়র্কে যান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রায় 3,000 লোক মারা গেছে। কিন্তু আমরা তো ইতিহাসে পড়ে আসছি 30 লাখ শহীদ। আপনার কোথায় সেই তালিকাটা কোথায়? আপনার কাছে 30,000-এরও তো তালিকা নাই। তাহলে চেতনা কোনটা, ফ্যাক্ট কোনটা? আপনি যদি সত্যিই মুক্তিযুদ্ধের প্রতি সম্মানিত করতে চান তাদেরকে, আপনি মানুষগুলোর নামটা একটু লিখবেন না কোথাও? আমার যে সাভার স্মৃতিসৌধে, এখানে প্রত্যেকটা জায়গায় আমার প্রত্যেকজন শহীদের নাম লেখা নাই কেন? আমরা তো তাদেরকে প্রত্যেককে স্মরণ করতে চাইতো। তাহলে চেতনা কোনটা আর হচ্ছে সম্মান কোনটা? আওয়ামী লীগ এই চেতনার ব্যবসাটা করেছে, সম্মান দেয় নাই। আওয়ামী লীগ দেখবেন যে বলবে
2 লক্ষ নারী নির্যাতনের শিকার হয়েছে। কোথায় তালিকা, কোথায়, কিভাবে সিলেক্ট করছেন, পাইলেন কোথায় 2 লক্ষ নারী বুঝেন? তাহলে কি পরিমাণ পিতৃহীন সন্তানের জন্ম হওয়ার কথা, লাখে লাখে সন্তানের জন্ম হওয়ার কথা, কোটি কোটি হওয়ার কথা, তারা কোথায়? ওয়ার বেবিস, এটা হিউজ ক্লেম। আপনার কোরিয়া যুদ্ধে এখনো দেখবেন দক্ষিণ কোরিয়া এই ক্লেমটা করে যে উত্তর কোরিয়া এই অংশটা এটা করেছে। এখনো দেখবেন চাইনিজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিজ ইনভেশনের কথা বলে, ওয়ার বেবিস, লক্ষ লক্ষ বাচ্চা জন্মাইছে সারা দুনিয়াতে এই যুদ্ধের কারণে। আপনি কোথায়, তাদের তালিকা কোথায়, নাম ঠিকানা কোথায়? কিন্তু আপনি যেই দুইটা তথ্য দিলেন, একটা হচ্ছে 30 লাখ শহীদ এবং 2 লাখ যে ধর্ষণের থার্ড বিষয়টা, বলছি, শহীদ মুক্তিযোদ্ধা তালিকা আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আছে 11,000-এর মতো সর্বোচ্চ। আচ্ছা, তার ভিতরে দেখবেন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার, শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা 6,800-র মতো। বাকিরা হচ্ছে আপনার ধারণা করা হয় এখানে আরো অনেকজন শহীদ হয়েছেন এরকম। এই 6,000 প্লাস 7,000-এর কাছাকাছি মুক্তিযোদ্ধাদের ভিতরে সবাই ভাতা নেন না। 1,500, 4,000, 5,000 শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নেন। তাহলে আমাদের শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা তালিকায় আছে 6-7,000, আপনি বলছেন লোক মারা গেছে 30 লাখ। এইটার নাম হলো চেতনা ব্যবসা। আপনি দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে ভালো কোনো বই নাই। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, জাফর ইকবাল, এই যে বিশাল চেতনা ব্যবসায়ী আছে, আমরা বিভিন্ন সময় দেখেছি 2,500 থেকে 3,000-এর মতো মুক্তিযুদ্ধ বিষয়ক বই আছে। 99% হচ্ছে গাঁজাখুরি গল্প, সিম্পলি গল্প। কিন্তু সংখ্যার বিষয়গুলো তো খুব স্পর্শকাতর। হ্যাঁ, স্পর্শকাতর, কিন্তু এটা তো ফ্যাকচুয়ালি রিকভার করা যায়। আমাদের ফ্যামিলি বন্ডেজ আছে না? আপনি যদি একটা ইউনোকে, উপজেলা ইউনোকে বলেন এলাকার সব চেয়ারম্যান মেম্বার সবাইকে ডাকেন, ডেকে বলবেন আগামী 1 মাসের ভিতরে 71-এর যুদ্ধে কোন বাড়িতে কোন এলাকায় কতজন মারা গেছে, এটা আইডেন্টিফাই করে দিতে পারবে না? 1 সপ্তাহ 2 সপ্তাহের কাজ। 2 জন বুদ্ধিজীবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক নিজেরা এই কাজটা করেছেন, ডক্টর তারেক ফজল এবং ডক্টর হাবিবুল্লাহ নামে, সম্প্রতি করেছেন। 1,000 পৃষ্ঠার ভলিউম লিখেছেন। আচ্ছা, তাহলে আপনার কাছে কি মনে হয় সংখ্যাগুলো আসছে কিসের ভিত্তিতে? গল্প, শুধুমাত্র গল্প। একটা বিশাল মানে জুইশ হলোকস্ট, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 মিলিয়ন জুজ মারা গেছে, এই গল্পটা বলে যেভাবে সারা দুনিয়াতে একটা ক্যাম্পেইন করা গেছে, একটা সমবেদনা, এই সেই, এগুলোর গল্প করা গেছে। মুক্তিযুদ্ধের অনেকগুলো স্টোরি আছে, আপনি দেখবেন কোনো জায়গার সাথে, কোনো বইয়ের সাথে কোনো বইয়ের লেখা মিলছে না। আপনার এখনো কোনো বক্তব্য নাই যে কেন 16ই ডিসেম্বর জেনারেল ওসমানীকে ছাড়া সারেন্ডার সেরিমনি হইল। সরকার তো এখনো কোনো বক্তব্য দেয়নি, কি হইল? তাহলে আমরা দেখতে চাই মুক্তিযুদ্ধের যত সিনেমা দেখবেন, গল্প দেখবেন, এগুলো কিন্তু কোনোটা 71-এর ফুটেজ না, অধিকাংশ হচ্ছে সিনেমার ফুটেজ। আপনি দেখবেন 26শে মার্চ, 16ই ডিসেম্বর আসলে যে সকল ফুটেজ টেলিভিশনে দেখানো হয়, যুদ্ধ টুদ্ধ হাবিজাবি, জেনুইন ফুটেজ অলমোস্ট নাই। আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, জহির রায়হানকে নাই করে দিলেন কেন? আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার যদি বলেন আমার দেশের, সেটা তো জহির রায়হান। সে মুভি করছে বাংলাতে, ইংলিশে, সারা দুনিয়াকে দেখানোর জন্য যে আসলে এখানে কি হচ্ছে। জহির রায়হানকে আপনি নাই করে দিলেন কেন? তাহলে আপনি আসলে কতটুকু চেতনার কাজ করতেছেন, আর কতটুকু ব্যবসা করতেছেন, আর কতটুকু আসলে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে চিন্তিত? কিন্তু এখানে আরেকটা বিষয় একটু বলি যে এই যে যেটা বললেন যে একটা গল্প দাঁড় করানো হয়েছে, সংখ্যার বিষয় না, আপনি যেটা বললেন গল্প তো সবাই মিলে দাঁড় করানো যায় না, হয়তো একটা পক্ষ করেছে, বাকি তো আরো অনেক পক্ষ আছে, তারা তো এখন প্রায় 55 বছর হয়ে যাচ্ছে, তার মানে সবাই মিলে নিয়েছে। সমস্যা এটাই যে বিএনপি সরকার ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির এবং দিল্লির, কলকাতার এই যে মিসইনফরমেশনের যে মানে ভরায় দিয়েছে, এইটা তারা কখনো ডিল করবার চেষ্টা করে নাই। এবং বিএনপিকে আসলে তো রাজনৈতিক দল আকারে তাকে কখনো রাজনীতি করতে হয় নাই। বাংলাদেশে রাজনীতি করছে আসলে শুধু আওয়ামী লীগ। বিএনপি শুধু আওয়ামী লীগকে দেখাইছে, ওই যে দেখো আওয়ামী লীগ, আমার ভোট না দিলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে, ওই ইন্ডিয়া চলে আসতেছে। কিন্তু বিএনপিকে কোনোদিন এই দেশে রাজনীতি করতে হয় নাই। আওয়ামী লীগ তার নিজের রাজনীতিও করছে, বিরোধী দলের রাজনীতিও করছে। শুধু রিসেন্ট পাস্টে দিয়ে আপনি দেখবেন ওবায়দুল কাদের বিকালে সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে ঠিক করতো কালকে মির্জা ফখরুল সাহেব কি বলবে, দেখবেন একটা খোঁচা দিয়ে দিত, ফখরুল সাহেব খেলা হবে বলে দিল। কালকে মির্জা ফখরুল সাহেব বলতেছে না, আজকে কোনো খেলা হবে না, আজকে ওয়েদার ভালো না। তার নিজের কিন্তু কোনো বক্তব্য নাই। দেখবেন টোটাল রাজনীতির জায়গাটা দেখবেন আওয়ামী লীগের হানিফ, হাসান মাহমুদ, এই যারা ছিল, আরাফাত, জয়, পলক, বিপু, এই যে নওফেল, এরা নিজেরা ঠিক করতো, বিএনপি শুধু রেসপন্ড করতো। তাকে কোনোদিন এই দেশে রাজনীতি করতে হয় নাই।
এরপরও সে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এটা হলো এটা রাজনীতির ট্র্যাজেডি, যে সে রাজনীতি করে না কিন্তু সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই কালচারাল জায়গাগুলো সে কখনো করে না, এবং দেখেন এখনো আওয়ামী লীগের রাজনীতি করতেছে ফিরে এসে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সেলিব্রেট করতেছে। বিএনপি কোনোদিন তার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরকে এত সেলিব্রেট করে নাই। এইবার যেটা সে করেছে, তার জনবার্ষিকী নাকি একটা ছিল, এটা নিয়ে দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে এত বক্তব্য বিএনপি কখনো দেয় নেই, কারণ সে মুক্তিযুদ্ধের দল, সে তো ব্যবসা করে না এটা নিয়ে। বিএনপি কখনো ৭২-এর সংবিধান নিয়ে এত মানে গান গাওয়া, নাচানাচি করা কখনো করে নাই, এইবার করতেছে। এগুলো কেন করছে? কারণ সে তো নিজের রাজনীতি ভুলে গেছে। তার রাজনীতির বেস কোথায়, ভিত্তি কোথায়, জাতীয়তাবাদী রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতিটা কি, এটা বিএনপির এন্টায়ার লিডারশিপ মধ্যে আপনি ৫ জন খুঁজে পাবেন না যারা বোঝে। এই সংসদের আপনি র্যান্ডম আপনারা সাংবাদিকরা ইন্টারভিউ করবেন, শহীদ জিয়ার রাজনীতিটা কি ৫ মিনিটে বলেন তো, ২ মিনিটে বলেন তো। বিএনপির এন্টায়ার লিডারশিপ জানে না শহীদ জিয়ার রাজনীতিটা কি, বুঝে না। যে জিনিস আপনি বোঝেন, এই জন্য দেখবেন বিএনপির এমপি হয়ে আওয়ামী লীগ করা যায়। বিএনপির এমপিরা দেখবেন দিনরাত আওয়ামী লীগ করতেছে, সে জাতীয় পার্টি করে, সে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা করে, সবকিছু করতে পারে, কিন্তু সে বিএনপি করে না। কিভাবে, মানে বিএনপির এমপি আওয়ামী লীগ কিভাবে করে? যাকে আমরা ফজু পাগলা বলি না, তার বক্তব্য শুনলে আপনার কি মনে হয়, বিএনপির নেতা বক্তব্য দিচ্ছে না আওয়ামী লীগের নেতা বক্তব্য দিচ্ছে? সে বিএনপির এমপি, কিন্তু বক্তব্য দেয় আওয়ামী লীগের। তার শেখ মুজিবের কথা বইলা, শেখ হাসিনার কথা বইলা দেখবেন তার ভিতরে অন্তরে যে কষ্ট, তার সে কান্নাকাটি করতেছে রীতিমতো। এত কিছু করেও বিএনপি করা যায়। ৭২-এর সংবিধান পূজা করেও বিএনপি করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে পূজা করেও বিএনপি করা যায়। ৭১ নিয়ে মুক্তিযুদ্ধ ব্যবসা করেও বিএনপি করা যায়। এটাই হলো বিএনপির রাজনীতির ট্র্যাজেডি। এবং বিএনপি এই পলিটিক্যাল ট্র্যাজেডি থেকে যদি বের হয়ে আসতে না পারে, তার রাজনীতি বাংলাদেশে থাকবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে জুলাইকে চেতনা বলে বলে আপনারা কাজ করছেন কেন? রাইট, করছি না, পার্থক্যটা ওইটাই বলছি। দেখেন, জুলাইতে কতজন শহীদ হয়েছে এইটার তালিকাভুক্ত করবার চেষ্টা, উদ্যোগ অথবা বক্তব্য কারা বলছে? আমরাই তো বলতেছি, প্রতিদিন বলতেছি। ১৪০০ প্লাস মাইনাস শহীদ হয়েছে না ৮৩৯ জন হয়েছে, যেটা সরকারি রিপোর্টে আসছে, এইটা একটা কমিটি করে রিজলভ করেন। আমি নিজে জানি এইসব শহীদের তালিকায় ছাত্রলীগের গুন্ডা, হেলমেট বাহিনীর পোলাপানের নামও আছে। আমার এলাকাতে একজনের কবর জিয়ারতও আমি করে আসছি, পরে শুনছি ও ছাত্রলীগের মিছিলে গিয়ে গুলি খায় মরছে। এখন এটা রিজলভ করতে হবে তো। ভ্যান গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাল গাছ থেকে পইরা পরে রাস্তায় পইরা মারা গেছে, এরা সব এই শহীদের তালিকায় ঢুকে গেছে। রিজলভ করতে হবে তো এটা। এখন আমরা কি এই তালিকাকে আমাদের লোক দিয়ে বাড়াইতেছি? চেতনা কোনটা আর কোনটা? মুক্তিযোদ্ধা কতজন দেখেন, ৩০-৪০ হাজার মুক্তিযোদ্ধা। কোনো সিরিয়াস মুক্তিযোদ্ধা কমান্ডার বলে নাই যে মুক্তিযোদ্ধার সংখ্যা ৬০,০০০ ক্রস করবে। সোনার বাংলায় দেখবেন মুক্তিযোদ্ধা কে, মুক্তিযুদ্ধ কি, এইটাকে এখন পর্যন্ত ডিফাইন করা হয়নি। বয়সের কোনো বান নাই। ৭১ সালে কত বয়স থাকলে মিনিমাম আপনি মুক্তিযোদ্ধা হতে পারবেন, সেইটা আওয়ামী লীগ সরকার কোনোদিন ঠিক করে নাই। কেন করে নাই? তা না হলে এটাকে তো আপনি ২,২০,০০০, ২,৬০,০০০ মুক্তিযোদ্ধার তালিকা করতে পারবেন না। এটা না হলো চেতনা। আপনি যদি একটা ইভেন্টের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, ৫ জন মানুষ মারা গেলেও বড় ঘটনা, বিশাল ঘটনা। ভাষা আন্দোলনে দেখবেন সালাম, বরকত, রফিক, জব্বার, একটাও তো ভাষা সৈনিক না। এগুলোর ভাষা সৈনিক করে মূর্তি বানায় বাংলা একাডেমির সামনে রেখে দেওয়ার নাম হলো চেতনা। আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাক্টস। আমরা যারা ২৪-এর পক্ষে আছি, আমরা দেখবেন সবসময় জুলাই সনদ নিয়ে কেন কথা বলছি, গণভোটের গণরায় নিয়ে কেন কথা বলছি, শহীদদের তালিকা, আহতদের তালিকা, পুনর্বাসন, এখন থেকে এটা কেন করতে বলছি? কারণ যত দিন যাবে, গণকবর আপনি যদি এখনই আইডেন্টিফাই না করেন, যত দিন যাবে আপনি ডিএনএ স্যাম্পলিং করতে পারবেন না। তো তাদের সাথে কানেক্টিং যারা আত্মীয় স্বজন, তো মানুষ মারা যাবে। তো চেতনা আর ফ্যাক্টস, অঙ্গীকার পূরণ করবার লড়াইটা আলাদা, যেটা আমি এখনই আলাদা করে দিলাম, যে ৭১ ব্যবসায়ীরা কি করে আর ২৪-এর পক্ষের শক্তিগুলো কি করছে। অর্থাৎ আপনারা জুলাইকে পুঁজি করছেন না। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি বাংলাদেশের বাইরের অন্যান্য রাষ্ট্রের কথা বলছিলেন, আন্দোলনের কথা বলছিলেন, এখন ইন্ডিয়া আন্দোলন চলছে। জুলাই গণঅভ্যুত্থান যেইভাবে বাংলাদেশে হয়েছে একইভাবে সেখানে হয়েছে, এছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে। দক্ষিণ এশিয়ায় এই যে এই কাজগুলো হচ্ছে, আসলে কোনো মেসেজ দিচ্ছে কিনা আগামীর জন্য? অধিকাংশ জায়গায় যেটা হচ্ছে, মানে আমরা যেটা বারবার বলবার চেষ্টা করেছি, যে অধিকারের লড়াইটা কিন্তু আপনার কোনো সীমান্তের মধ্যে না, কোনো বর্ডার দিয়ে আপনি এটাকে ডিফাইন করতে পারবেন না। এটা একটা গ্লোবাল, ইউনিভার্সাল ব্যাপার। প্রত্যেক মানুষ
তার নিজের পরিবার, তার চারপাশকে নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকতে চায়। এবং এই বেঁচে থাকার লড়াইটাকে আপনি সীমান্তের বাইরে গিয়েও দেখবেন আকাঙ্ক্ষাগুলো একই রকম। তাই আজকে যারা ককরোচ জনতা পার্টি নামে দল করেছেন, অথবা এই মানে একটা কটূক্তি একই রকম দেখবেন, যেভাবে ফার্মের মুরগির একটা ইস্যু ইন্সপায়ার করলো, একটা রিয়াকশন তৈরি করলো, অথবা হাসিনার রাজাকার শব্দটা যেভাবে রিয়াকশন তৈরি করলো, একইভাবে একজন জাস্টিসের তেলাপোকার বাচ্চা বলার কারণে যেটা হচ্ছে রিয়াকশন ক্রিয়েট করেছে। এবং এই যে রিয়াকশনটা, এটা জেনুইন। এই জন্য আমরা ককরোচ জনতা পার্টিকে ওয়েলকাম করি। তাদের এই যে লড়াই, তাদের যে মুভমেন্ট, তাকে আমরা সর্বোচ্চ সমর্থন জানাই। এবং ভারতের গণতন্ত্রকামী তরুণদেরকে আমরা বলবো যে আপনাদের এই লড়াই আপনাদেরকে লড়তে হবে। যদি আপনারা রাষ্ট্র আকারে বেঁচে থাকতে চান, আপনাদের লড়াইয়ের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে। মোদির এবং বিজেপির এই যে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ থেকে যদি আপনারা বাঁচতে চান, আপনাদের লড়াই করতে হবে। এবং ফ্যাসিবাদ যে ফ্যাসিবাদ, এটা তো কালকে আজকে প্রমাণিত হয়েছে। তারা তাদের ডেজিগনেটেড এলাকাতে মিছিল মিটিং করছে, তাদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা প্রমাণ করে যে কিভাবে হিন্দুত্ববাদী রাষ্ট্র একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু সবগুলো জায়গায় জেনজির অংশগ্রহণকে আপনি কিভাবে দেখছেন? এটাই আগামী হয় জন্য কি বার্তা আছে? সাধারণত তাই হবে। আচ্ছা। পৃথিবীর যে কোনো জায়গায় লড়াইগুলো তরুণরাই নেতৃত্ব দেয়। কারণ যাদের আপনার পিছুটান কম, যার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, চাকরি বাকরি করে সবাইকে খাওয়াতে হবে, তার লড়াইতে যাওয়ার সময়, বাস্তবতা তো ডিফারেন্ট। কিন্তু যে তরুণরা, তার কোনো দায় নাই, একমাত্র দায় হচ্ছে সমাজের প্রতি, অধিকারের প্রতি, তার নিজের স্বার্থের ব্যাপারে, তারই তো দায়, তাকে লড়াইটা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতে এই লড়াইটা হচ্ছে না কেন? ভারতের যে কাস্ট সিস্টেম আছে, তার যে নমশূদ্র প্রথা, তার যে তাফসিলি জনগোষ্ঠী, তার যে অচ্ছুত, তার যে দলিত কমিউনিটি, এই যে বিশাল, তারপরে মুসলমান মাইনরিটি, খ্রিস্টান মাইনরিটি, প্রায় 84-85% জনগোষ্ঠী হচ্ছে ভারতের মাইনরিটির মতো জীবনযাপন করছে। মানে ম্যাসিভ সংখ্যালঘু জনগোষ্ঠী, তাদের অধিকারের জায়গায় তারা আসলে মাইনরিটি। এই যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, এই যে উচ্চ বর্ণের হিন্দুরা, বিজেপি যাদেরকে দিয়ে দেশ চালাচ্ছে, তারা তো সংখ্যায় খুব কম, এবং দেখবেন তাদের বিরুদ্ধে কোনো লড়াই নাই। তাহলে ভারতের জনগোষ্ঠীর এই যে স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কীভাবে বাস্তবায়ন হবে? তাদের এই জায়গাটা তাদের সিরিয়াসলি ভেবে দেখতে হবে। এটাকে আমরা ওয়েলকাম জানাই, বাট এটা যে লেভেলে, এইটা বিশাল 150 কোটি মানুষের দেশ, পার্লামেন্ট বিল্ডিংয়ের দিকে যাইতে আপনার মানে 50 লাখ 20 লাখ মানুষ হাইটে আসলো না কেন? পাঞ্জাবের কৃষক আন্দোলনের কথা দেখেন, দিল্লি ব্লক করে দিয়েছিল না গত কয়েক বছর আগে? মোদিকে বাধ্য করেছিল না কৃষক বিল বাতিল করে তাদের সাথে নেগোশিয়েট করতে? তো লড়াই এটাই হচ্ছে পদ্ধতি। আচ্ছা, যে আরেকটা যেটা বলছিলেন, যেটা নিয়ে কথা হচ্ছিল যে জুলাইকে পুঁজি করার যে বিষয়টা, আপনি বলছেন জুলাইকে পুঁজি করছেন না, জুলাইয়ের পক্ষে আপনারা কাজ করছেন। কিন্তু সব জায়গায় কি জুলাই খুঁজে পাওয়া জরুরি কিনা? প্রশ্নটা যদি স্পষ্ট করি, যে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। সোশ্যাল মিডিয়ার কমেন্টে দেখা যাচ্ছে সেখানে অনেকেই কমেন্ট করছেন যে এটা জুলাইয়ের বিপক্ষের বক্তব্য। তো এখানে জুলাইয়ের প্রসঙ্গটা টানা হয়েছে, আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে? একটা বিষয় দেখেন যে জুলাই বিপ্লব না গণ অভ্যুত্থান, এটা একটা লম্বা তর্ক। আমি এটাকে গণ অভ্যুত্থানই মনে করি। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপিকে এই কথাটা কেন বলতে হচ্ছে, আমরা বিপ্লবে বিশ্বাস করি না? আপনাকে কে জিজ্ঞেস করেছে করেন কি করেন না? বিপ্লব অথবা গণ অভ্যুত্থান যে নামে ডাকেন, জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? বাংলাদেশে মোটা দাগে 3টা বড় ঘটনা ঘটেছে। গণ অভ্যুত্থান বলেন, 75-এর শেখ মুজিবের সপরিবারে হত্যাকাণ্ডের পরে, এবং প্রত্যেকটা ঘটনার পরের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি। 75-এর ঘটনার পরের বেনিফিশিয়ারি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ক্ষমতা টেক ওভার করলেন, দল বানালেন, নির্বাচন করে ক্ষমতায় থাকলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের 9 বছরের এরশাদ বিরোধী আন্দোলনের বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি। 91 নির্বাচনে তারা ক্ষমতায় এসছেন, আর 24-এর ঘটনারও বেনিফিশিয়ারি তারা। তাহলে যেটা দ্বারা তারা বেনিফিটেড হচ্ছেন, সেটাকে হেয় করবার চেষ্টা কেন করছেন? আপনি কেন বলার দরকার কেন যে এটা বিএনপির এমপিরা বলছে, কথায় কথায় জুলাই জুলাই করেন কেন? পার্লামেন্টে বলছে। আপনি দেখবেন যে সো কল্ড জুলাই বলছে একজন এমপি। জুলাইয়ের দেখবেন যে আমাদের এমপি মন্ত্রীরা বলছেন তারা বিদেশে থেকে কিভাবে জুলাইয়ের আন্দোলন ম্যাটিকুলাস ডিজাইনটা নাকি তারাই করেছেন বিদেশে বসে, যেটা ইউনুস মাহফুজকে রেফার করে বলছিলেন যে এটা তারা করেছে ম্যাটিকুলাস ডিজাইনটা। এখন বিএনপি নেতারা দাবি করছে এই ডিজাইনটা তারাই করেছিলেন। এগুলো বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে কারণ জুলাইকে নিয়ে বিএনপি ব্যবসা করতেছে। দেখেন এই বছর জুলাইয়ের প্রোগ্রামে কোনো আন্তরিকতা আছে?
জুলাইয়ের সরকারের একটা প্রোগ্রাম হয়েছে, সকল রাজনৈতিক দলকে ডেকেছে। ইউনূস সরকারের সময় দেখেন জুলাইয়ের প্রোগ্রামে দল কিন্তু ছিল। সকল পক্ষকে তারা ডেকেছে। তাহলে জুলাই তো বিএনপির একার না, তাহলে আপনি সবাইকে ডাকলেন না কেন? জুলাইকে নিয়ে দেখবেন কোনো আয়োজন নাই, কোনো প্রাণ নাই জুলাইয়ের আয়োজনগুলোতে। পরিকল্পিতভাবে জুলাইকে ভুলিয়ে দেওয়া, সাইডলাইন করা কেন করতেছে? কারণ জুলাইয়ের নেতৃত্বে বিএনপি ছিল না, বিএনপির ভিতরে একটা প্রচণ্ড হীনমন্যতা কাজ করতেছে। একইভাবে যেভাবে আপনি দেখবেন আওয়ামী লীগ, শেখ পরিবার, শেখ মুজিব, এদের ভিতরে মুক্তিযুদ্ধ নিয়ে একটা হীনমন্যতা ছিল। শেখ মুজিবের কিন্তু তারা তো মুক্তিযুদ্ধকে ওন করে সবসময়। ব্যবসা করে, শেখ হাসিনা আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করে, ওন করে না। তো ওন যে করে না সেটা তো এক্সাম্পল অনেকগুলো আপনাকে দিলাম এর আগে। তাজউদ্দিন আহমেদের লেখা পড়লে দেখবেন যে তিনি শেখ মুজিবকে বহুবার বলছেন যে মুজিব ভাই, আমরা কিভাবে যুদ্ধটা অর্গানাইজ করলাম এই গল্পটা তো আপনাকে বলা হয় নাই। অনেকবার বলছেন, শেখ মুজিবের বাসায় খেতে খেতে বলেছেন, মিটিংয়ে বলেছেন, আপনি একদিন চলেন, মেহেরপুরে চলেন, বৈদ্যনাথ তলায়, আমরা ওপার থেকে এপারে এসে কিভাবে স্বাধীনতা ঘোষণা করলাম, অস্থায়ী সরকার হলো, বহুবার বলেছেন। শেখ মুজিব কিন্তু কোনোদিন যায় নাই। দেখেন ক্ষমতা নিয়েছে, এসে কিন্তু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুইটাই হইছে শেখ মুজিব, কিন্তু তার একবার কি দরকার ছিল না যে এই ছেলেপেলেগুলো যুদ্ধটা কিভাবে করলো? এখন যেভাবে সবাই দেখছেন না আবু সাইদকে সম্মান জানাতে রংপুরে যাচ্ছে, শেখ মুজিব তো কোনোদিন যায় নাই। মুজিবনগরে কিভাবে যুদ্ধটা অর্গানাইজ করতে হয়েছে, কেন করলেন না? এই হীনমন্যতা আওয়ামী লীগের মধ্যে ছিল যে আমাকে ছাড়া, আমার নেতৃত্ব ছাড়া, আমি ফ্রন্ট লাইনে না থেকে কিভাবে এটা হইল। অথচ শেখ পরিবারের সবাই কিন্তু ওয়েল প্রোটেক্টেড ছিলেন, মাসে মাসে ভাতা নিয়েছেন, ১,৫০০ টাকা ১৬০০ টাকা তারা পরিবার ভাতা নিয়েছেন। জয় যখন হয়, শেখ হাসিনার যখন প্রথম বাচ্চা হয়, সিএমএইচ থেকে সেনাবাহিনীর গাড়িতে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিপূর্ণভাবে পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, প্রোটেকশনে, গ্যারান্টিতে ছিলেন। আর শেখ মুজিবও পাকিস্তানের জেলে ছিলেন না, খুবই ভিআইপি প্রোটেকশনে ছিলেন। তাকে বাঙালি শেফ পর্যন্ত দেওয়া হয়েছে তার খাবারের জন্য। আমি আপনি জেলে গেলে কি আমার পছন্দের রান্না করবার জন্য শেফ দিবে সরকার? ভিআইপি হইলেও দিবে না আপনাকে। অর্থাৎ সেটার সাথে আপনি এখন জুলাইকে মেলাচ্ছেন। তাহলে এখন দেখেন বিএনপির বক্তব্যগুলো দেখেন, সে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ধানাই ফানাই করছে। সে দেখবেন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, অর্ডিন্যান্স যেগুলো নিয়ে আমরা সবাই একমত, কখনো তাদের নোট অফ ডিসেন্ট ছিল না, তারা সেগুলো র্যাটিফাই করে নাই। তারা গণভোটের গণরায় মানছে না, তারা বলতেছে এই প্রশ্নগুলো অবৈধ, জুলাইয়ের আদেশ, তারপরে অধ্যাদেশ, এগুলো সংবিধানের সাথে যায় না, এই ধরনের কথাগুলো বলছে। যেহেতু সরকারে আছে বিএনপি, তো প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে সংস্কার করবে। নিশ্চয়ই বিএনপি সংস্কারের কথা বলছে, তারা অবশ্যই সংস্কার করতে চায়, তাদের মতো করে করতে চায়। তাহলে এখানে সমালোচনার কি আছে আসলে? সমালোচনার বিষয় হচ্ছে যে তাদের মতো করার ব্যাপারে তো একমত হই নেই, সকলের মতো করার জন্য আমরা একমত হয়েছি। জুলাই সনদটা কি জিনিস? জুলাই সনদ হচ্ছে সরকার, আপনার মনে আছে, আসার পর 15টা, প্রথমে 6টা, তারপরে আরও 3টা 4টা আরও 5টা, সব মিলায় প্রায় 15টা সংস্কার কমিশন করেছে। তাদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা কমিশনের রিপোর্ট আলোচনা করবার জন্য ঐকমত্য কমিশন করেছে, যেখানে আমরা মাসের পর মাস আলোচনা করেছি, কথাবার্তা বলেছি, মোটা দাগে আমরা একমত হয়েছি যে কি কি করা উচিত। এখন এই করা উচিতগুলোর রিফ্লেকশন হচ্ছে জুলাই জাতীয় সনদ এবং হচ্ছে গণভোটের যে 4টা প্রশ্ন, গণরায়, এই দুইটা জিনিস বাস্তবায়ন করা। থার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যাদেশ যেগুলোর ব্যাপারে পুরো জাতি একমত, যেমন ধরেন মানবাধিকার কমিশন কিভাবে গঠিত হবে, গুম প্রতিরোধ আইন, সেটাকে পর্যন্ত সরকার র্যাটিফাই করে নাই। মানে এই মুহূর্তে আমি আপনি যদি গুম হই, কোনো আইন নাই প্রতিকারের। এই জন্য দেখবেন যিনি গুম হয়েছেন তার ব্যাপারে সবাই কথা বলছে, কিন্তু বলছে না যে কোন আইনের ব্যত্যয় ঘটেছে, কারণ গুমের কোনো আইন এই মুহূর্তে নাই। সচিবালয় করা হয়েছে সুপ্রিম কোর্টে। পুরো বাংলাদেশে 111 থেকে একমত যে বিচার বিভাগের স্বাধীনতা দরকার, বিচারপতি নিয়োগের জন্য আলাদা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম দরকার, কোনোটাই বিএনপি সরকার র্যাটিফাই করলো না। তারপরে দেখেন গণভোটের যে অধ্যাদেশ সেটা র্যাটিফাই করে নাই। এরপর হচ্ছে ব্যাংক রেজলিউশন আইন র্যাটিফাই করে নাই। তাহলে এনবিআর রিফর্মের যে অর্ডিন্যান্স সেটা তারা র্যাটিফাই করে নাই। কেন করলেন না? মানে যেই বিষয়গুলোতে আমরা সবাই একমত হয়েছি সেগুলো করছেন না কেন? কিন্তু আপনি জুলাই জুলাই করতে পছন্দ করছেন না, কিন্তু আপনি জুলাই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এটার নাম হচ্ছে জুলাই ব্যবসা। যে আপনি জুলাইয়ের একটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতায় আসছেন, কিন্তু ক্ষমতায় আসার পরে আপনার যে ওয়াদাগুলো ছিল সেগুলো আপনি মানছেন না, আবার মুখে মুখে কিন্তু জুলাই জুলাই করছেন। শুধু কি জাতীয় সনদ, বিএনপির নিজের দেয়া যে 31 দফা, এই 31 দফার 6-7টা দফা ইতিমধ্যে
তারা প্রত্যাখ্যান করেছে, তারা লঙ্ঘন করেছে। 1 নম্বর দফা ছিল আপনার সংবিধান সংস্কার কমিশন করবে। তাহলে আপনি নির্বাচনের সাথে যেটা ওয়াদা ছিল যে আপনি একই দিনে 2টা শপথ নেবেন, এটাই তো আমরা সবাই একমত হয়েছি। এগুলোর সাথে বিএনপি তো ইনভলভ, চাপিয়ে দেওয়া হয়নি তো। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, আমরা সব মেনে নিছি, কেন এই ভয়ে যেন আবার নির্বাচন না যায়। তাহলে আপনি তো পলিটিক্যাল ফ্রড করলেন, জাতির সাথে প্রতারণা করলেন। আপনি তখন জাতিকে বলেন নাই কেন এটার সাথে আমি একমত না? কয়েকদিন আগে সেতু মন্ত্রীও বলেছে যে টোল মৌকুফের যে বিষয়টা, তিনি Exactly. বলেছেন যে এটা না হলে নির্বাচনে ভোটে টোটে Right. ঝামেলা হইতে রইতে এগুলো বলছে টলছে। তাহলে এগুলোর নাম হচ্ছে পলিটিক্যাল ফ্রড, এগুলোর নাম হলো জুলাই ব্যবসা। যে আপনি জুলাই থেকে বেনিফিট নেবেন, বেনিফিট নেওয়ার পরে আপনি ভুলে যাবেন যে আমাদের 1400 শহীদ দেয়ালে দেয়ালে কি লিখে দিয়েছিল, ওদের বুকের ভিতরে যে ঝড় ওরা বলেছে, ওই ঝড়টা আসলে কিসের ঝড়, ওই ঝড়টাকে তো আপনি রিড করতে পারছেন না। এই জন্য আমরা বলছি তারা বেনিফিশিয়ারি, কিন্তু এটাকে তারা ওন করে না। এবং এই যে 31 দফা ওন, 31 দফা থেকেও চাপিয়ে দেয় নাই, তা আপনার দলের জিনিস, এটাকে আপনি মানছেন না কেন? এটা জুলাইয়ের আগে থেকে ছিল। আগে থেকে করছেন, তাহলে কেন করছেন না এগুলো, মানছেন না কেন? সংস্কার পরিষদের শপথ নিলেই তো আপনার প্রথম দফাটা একসাথে বাস্তবায়িত হয়ে যেত, কেন করলেন না? তাহলে এই জায়গাগুলোতে আমরা বোধ করছি যে 71 এবং 24-এর একটা মিলের জায়গা হইল শেখ পরিবারের, জিয়া পরিবারের, আওয়ামী লীগের এবং বিএনপির সবারই একটা হীনমন্যতার জায়গা হয়েছে। সেটা হচ্ছে আমার নেতৃত্বে এটা হয় নাই। মানে এটা তো সত্য। জুলাইতে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী অংশগ্রহণ করেছে, তাদের দলের নেতাকর্মীরা শহীদ হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে রাজনৈতিক দল আকারে সবচেয়ে বেশি মজলুম দল ছিল বিএনপি, এগুলো সবই সত্য। কিন্তু তারপরও আমরা হতাশ তাদের এই আচরণে, এবং এই আচরণ যদি কন্টিনিউ হয়, তারা যদি এগুলোতে ফিরে না আসে, তাহলে যেটা হবে তার রাজনীতি নাই হয়ে যায় বাংলাদেশে। এবি পার্টির তো একটা অবস্থান আছে, এবং এবি পার্টি কিন্তু ভয়েস রেজ ব্যাপক করেছে, এবং মঞ্জু ভাই আমাদের এখানে এসেছিলেন, তিনিও জুলাই আন্দোলনে এবি পার্টির যে কন্ট্রিবিউশন ছিল সেগুলো বলেছেন। এত কিছুর পরেও এই নির্বাচনে এবি পার্টি একটা আসনও পায়নি। মানুষ আপনাদের গ্রহণ করলো না কেন? গ্রহণ করে নাই তা বলা যাবে না। বিষয় হচ্ছে যে কনস্টিটিউয়েন্সি পলিটিক্সের তো নিজস্ব গ্রামার আছে। যেমন ধরেন একটা ছেলে মেয়ে জিপিএ 5 পায় নাই বলেই সে মেধাবী না, এটা আপনি বলতে পারবেন না। সে হয়তো ভালো খেলে, ভালো আর্ট করে, ভালো নাচে, ভালো গান গায়। এখন প্রশ্ন হচ্ছে মেধাকে আপনার কিভাবে জাজ করবেন, সেটা হলো একটা দেখার বিষয়। যেমন ধরেন যদি পিআর হইতো, আমরা যেটা বলেছিলাম এবং অনেক দল বলেছে যে আংশিক পিআরে যাওয়ার জন্য, তাহলে হয়তো 5টা সিটের সমপরিমাণ ভোট আমরা পাইতাম সারা বাংলাদেশে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কনস্টিটিউয়েন্সি পলিটিক্সে তো নিজস্ব গ্রামার আছে, এবং পুরাতন দলগুলোর সেখানে তো আলাদা বেইজ আছে, 4 দশক 5 দশকের। এবং যেটা আমি প্রায় বলি, হয়তো আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে কিন্তু আপনার নাগরিক নাই, বাংলাদেশে ভোটার নাই। বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে বিশাল সংখ্যক 18 বছর বয়স্ক মানুষের তালিকা। এখন 18 বছর বয়স্কের মানুষের তালিকা মানে কি সে ভোটার? সে কি আসলে জাজ করতে পারে কাকে ভোট দেওয়া দিতে হবে? জাজ করতে পারলে কি আসলে দেশের সবচেয়ে ক্রিমিনাল, থাগস, গুন্ডা, বদমাইশ, চাঁদাবাজ, এই টাইপের লোকরা কি দশকের পর দশক ধরে নির্বাচিত হয়ে আসতে পারে? বড় দল দুইটাতে দেখেন ভালো মানুষরা কেউ নির্বাচিত হয়ে আসে কিনা, বড় দলেও আসে না। দেখবেন যে এলাকার সবচেয়ে গুন্ডা মাস্তান প্রকৃতির মানুষগুলোই ভোট বেশি পায়। তার মাসল আছে, সে গাজার ব্যবসা করে, সে মাদকের ব্যবসা করে, সে ডাইল চাইলের ব্যবসা করে, নদী কাটে, মাটি কাটে, চট থেকে বালু উঠায় নিয়ে আসে, ওরে মানুষ ভোট দেয়। কিন্তু এত কিছুর পরেও এনসিপি নতুন দল হয়েও তো বেশ কয়েকটা আসন পেয়েছে, এবি পার্টি একটাও পায়নি কেন? এনসিপির বেটার জায়গাটা কোথায় দেখেন, এনসিপি গণ অভ্যুত্থানের ফেস, এটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা যেহেতু অ্যালায়েন্সে ছিলাম, অ্যালায়েন্স যেখানে ভালো করেছে সেটার বেনিফিট এনসিপি পেয়েছে। ধরেন হাসনাতের সিটে তার কোনো কম্পিটিশন ছিল না, ওখানে বিএনপির এমপি দাঁড়াইলে আসলে কি হইতো থাকলে। তাহলে হাসাদ একটা বেনিফিট পেয়েছে, তার এমপির যেহেতু আপনার ঋণ খেলাপি হয়ে তার চলে গেছে, নমিনেশন বাতিল হয়ে গেছে। ঢাকায় এতগুলো সিট জামাত তো কোনোদিন কোনো সিট পায় নাই ঢাকাতে। তাহলে সাডেনলি মানে এই বিরোধী দলীয় জোট এত ভোট কিভাবে ঢাকাতে পাইল? তাহলে সার্টেনলি এখানে একটা ভোটারদের একটা চেঞ্জ এবং চিন্তার পরিবর্তন হয়ে গেছে, সেখানে কাজগুলো হয়েছে। এনসিপির 2জন এমপি হয়েছে রংপুর বিভাগে, জামাত খুব স্ট্রং জায়গা, সেখানে জামাতের বেইজ এরিয়া রংপুর, খুলনা, রাজশাহী, জামাত তো সবগুলো অলমোস্ট প্রায় এন্টায়ারলি ওখানে আসন বেশি পেয়েছে। কোনো কোনো জায়গায় দেখবেন যেখানে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেখানে মানুষজন বিএনপির বিরুদ্ধে ভোট দিয়েছে, জোটকে ভোট দিয়েছে।
আমাদের যে জায়গা আমরা তো ধরেন 3টা সিটে রেলে নির্বাচন করেছি, সিরিয়াসলি নির্বাচন করেছি। এখন আমাদের 2টা সিট হচ্ছে বরিশাল বিভাগে। পদ্মার ওই পারে 10 জেলাতে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে প্রথম 4-5টা জেলাতে হলো আওয়ামী লীগ। হিস্টোরিক্যালি ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এগুলো লার্জলি হচ্ছে আওয়ামী বেইজ এরিয়া। এরপরে হচ্ছে ওখানে বিএনপি স্ট্রং পজিশনে আছে। জামাত হচ্ছে সবচেয়ে দুর্বল ওই এলাকাগুলোতে। তো সেই রকম একটা দুর্বল জায়গায় আমরা নির্বাচন করেছি, প্রচণ্ড দুর্গম এলাকা, শিক্ষা দীক্ষার হার কম, নর্মালি 50% ভোট পড়ে না। আমি যে পরিমাণ ভোট পেয়েছি গত 50 বছরে কোনো এমপি এই ভোট পেয়ে নির্বাচিত হয়নি। আমি যে পরিমাণ ভোট পেয়ে হেরে গেছি। তারপরে হচ্ছে ভোটে যে কারচুপি হয়েছে, টাকাটাকি, সেন্টার, চুরি। এখন বিএনপির যে লেভেলের সংগঠন আছে, সে যে লেভেলের সেন্টার মানে ম্যানিপুলেট করতে পারে, সে যে লেভেলের টাকা খরচ করতে পারে, এই রিসোর্স কি আসলে আমাদের আছে? তাহলে নির্বাচনে যেটার কিন্তু নিজস্ব মানে মানে গ্রামার আছে, এই গ্রামারে তো আমার তো পয়েন্ট স্কোরিং এত ভালো না। এখন আমি আন্দোলনে ভালো রোল প্লে করেছি, মানুষের কনসিয়াসনেস ডেভেলপ করেছে, তরুণরা আমাদের কথা শুনছে, নতুন করে বাংলাদেশকে ভাবতে শিখছে। এটা একটা ডিফারেন্ট লড়াই। এটাকে আমরা বলছি চৈতন্যের রাজনীতি, এটা ক্ষমতার রাজনীতি না। এই জন্য ক্ষমতার রাজনীতি নিজস্ব গ্রামারে যেতে হবে যদি আমরা ক্ষমতায় যেতে চাই, এবং সেটা শক্তি আলাদা করে অর্জন করতে হবে। বাট আমরা দেখতে পাচ্ছি যে সমাজে রাজনীতির মোটা দাগে বৈপ্লবিক পরিবর্তন চলে আসছে। যেই জামাত নিজে নির্বাচন করে সর্বোচ্চ 91 সালে 17টা সিট পেয়েছিল, সেই জামাত একা নির্বাচন করে 96-তে 3টা সিট পেয়েছে। সেই একই জামাত আবার বিএনপির সাথে জোট করে 2001-এ 18টা সিট পাইছে। সেই জামাত আজকে অ্যালায়েন্স করে নিজেই 80-র মতো সিট সিকিউর করেছে। কীভাবে সম্ভব হয়েছে? বাংলাদেশের হিস্ট্রিতে ফান্ডামেন্টাল শিফট হয়ে যাচ্ছে পলিটিক্সের, নতুন ফেনোমেনা আসছে, এবং এই যাত্রাটা চলমান থাকবে, অব্যাহত থাকবে। বিএনপি কিন্তু আওয়ামী লীগের ভোটে এইবার জিতছে, তার নিজস্ব ভোট ব্যাংক কিন্তু শিফট হয়ে যাচ্ছে। অরিজিনাল জিয়াপন্থী রাজনীতির যারা সাপোর্টার, ভোটার, তাদের একটা বিশাল সংখ্যক সারা দেশ থেকে বিএনপির প্রতি অলরেডি মুখ ঘুরায় নিয়েছেন। তাহলে মাইনরিটি এবং আওয়ামী লীগের ভোটে বিএনপিকে জিততে হয়েছে। প্রমাণ কি যদি বলেন যে ভাই বুঝলেন কিভাবে? 2টা এক্সাম্পল দেই। এইবার বিএনপি প্রায় 40-50টা আসনে জিতেছে, যেখানে বিএনপি কোনোদিন জেতে নাই গত 50 বছরে, কোনোদিন জেতে নাই। আগে কারা জিততো ওই সময়? আওয়ামী লীগ জিতছে, জাতীয় পার্টি 2-4টাতে জিতেছে। আচ্ছা, তাহলে সে কিভাবে জিতলো? এখন তো আওয়ামী লীগ নাই, জেতা তো স্বাভাবিক না, কিন্তু ভোটটা কোথায় গেল? আচ্ছা, তাহলে ওইটাই তো বলছি, তাহলে আওয়ামী লীগের ওই ভোটগুলো কোথায় গেল? আওয়ামী লীগের ভোটেই তো জিতছে। তা না হলে যেটা হয়তো মানুষ ভোট দিতে আসতো না, জিততো না। তো একই জায়গায় দেখবেন প্রায় 36-37টা আসনে আমরা দেখলাম ধানের শীষ জিতেছে, আবার না ভোট জিতেছে। 2টা তো একসাথে যায় না, কারণ বিএনপি তো অফিসিয়ালি হ্যাঁ এর পক্ষে ছিল, যদিও আমরা মাঠ পর্যায়ে দেখেছি আসলে বিএনপি অ্যাক্টিভলি নায়ের ক্যাম্পেইন করেছে, অ্যাক্টিভলি বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, আমার আসনেও দেখেছি সব জায়গায়। কিন্তু জাতীয়তাবাদী লোকরা কিন্তু সব হ্যায়ের পক্ষে দিয়েছে, যারা জিয়াউর রহমানের রাজনীতি করে, বেগম জিয়ার রাজনীতি করে সিরিয়াসলি। তাহলে এই যে এক্সাম্পলগুলো দিলাম আপনার, দ্বিতীয় এক্সাম্পল দেখেন, হ্যাঁ ভোট পড়েছে প্রায় 5 কোটির মতো, 4,83,84,00,000, 5 কোটি রাউন্ড ফিগার বলছি হিসাবের সুবিধার জন্য। জামাত জোট তো অ্যাক্টিভলি হ্যায়ের পক্ষে কাজ করেছে, সবাই জামাত জোটের ভোট কত আপনার? 2,87,90,00,000, ধরেন 3 কোটি। তাহলে বাকি 2 কোটি ভোট কোথায় আসছে হ্যাঁয়ের বাক্সে? বিএনপি ভোট পেয়েছে 3,76,00,000, এখান থেকে 2 কোটি ভোট হচ্ছে, তাহলে আপনার হ্যাঁ ভোট দিয়েছে। এই 1,76,00,000 ভোট হচ্ছে আওয়ামী লীগের আর হচ্ছে মাইনরিটির। বাংলাদেশে বিশাল মাইনরিটি সেকশন যেখানে আছে, 30% ভোট, 25% ভোট, এর লার্জলি অলমোস্ট সবগুলো সিট এবার বিএনপি পেয়েছে। তাহলে বিএনপির অরিজিনাল জাতীয়তাবাদী রাজনীতি কিন্তু শিফট করছে। যারা শহীদ জিয়ার রাজনীতিটা দেখতে চায়, তারা বোধ করছে এই বিএনপি শহীদ জিয়ার সেই রাজনীতিটা ডেলিভার করতে পারছে না, এই ভোটটা স্লিপ করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল ইয়াংদের ভিতরে, আপনি দেখবেন ছাত্রদলের এক্সাম্পল দেই, ছাত্রদল দেখবেন ক্যাম্পাসগুলোতে কমিটি করতে পারছে না, তার লোক নাই। তার এখনো দেখবেন 40+ চাচা মামাদেরকে দিয়ে তার দল চালাইতে হইতেছে। সরকারি দল ক্ষমতায়, আমরা তো ক্যাম্পাসে দেখেছি সরকারি ছাত্র সংগঠন মানে লোকে লোকারণ্য, সেখানে ক্যাম্পাসে ছাত্র সংগঠন, ছাত্রদল কমিটি দিতে পারছে না। কেন?
কারণ সে তরুণদের ভাষায় কথা বলতে পারছে না, ক্যাম্পাসের ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না, ক্যাম্পাসে ছেলেমেয়েরা যে ধরনের রাজনীতি দেখতে চায়, যে ধরনের নেতৃত্ব দেখতে চায়, সেটা ছাত্র দলের দ্বারা দেখতে পাচ্ছে না। তাহলে এই যে মোটা দাগে বাংলাদেশের রাজনীতির ক্যানভাস পরিবর্তন হয়ে গেছে, চিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। এই রাজনীতিটাকে আমরা বলছি চৈতন্যের রাজনীতি। এটা ইমিডিয়েটলি আপনি ক্ষমতা আকারে দেখবেন না। এটা হচ্ছে ধানের গাছ লাগানোর সাথে সাথে যেভাবে আপনি ধীরে ধীরে ধান গাছ কাজ পান না, করবে। ফলের গাছ লাগানোর সাথে সাথে তো আপনি ফলটা পাবেন না। তা আমরা হচ্ছে তেমন একটা রাজনীতির জন্ম দিচ্ছি। এবং গত 6 বছরে এবি পার্টি রাজনৈতিক বয়ান আকারে যা যা হাজির করেছে, সেটাই এখন আপনারা দেয়ালে দেয়ালে লেখা দেখতে পাচ্ছেন। যেমন দু একটা, যেমন ধরেন সবার আগে বাংলাদেশ, বিএনপি স্লোগান না? এটা তো এবি পার্টির স্লোগান। আচ্ছা, আপনি 2000 আমাদের 21 সাল, 22 সাল, 23 সালের মিছিল মিটিংয়ের আমাদের কমন স্লোগান, নেতা নয় নেত্রী নয়, সবার আগে বাংলাদেশ। পিতা নয় পুত্র নয়, সবার আগে বাংলাদেশ। মা নয় ছেলে নয়, সবার আগে বাংলাদেশ। এইটাই এবি পার্টির মেইন স্লোগান। কিন্তু এটা কি এবি পার্টির ওই স্লোগান থেকে আসা নাকি এটা কাকতালীয় মিলে গেছে? না, এটা বাট আইডিয়াটা তো আসছে কোনো জায়গা থেকে। আচ্ছা, বাট আমরা দাবি করতেছি এই আইডিয়াটা বিএনপি কখন নিল? 24 সালে জুলাই অভ্যুত্থানের পরে একটা কনসার্ট করলো, আপনার মনে আছে, মানিক মে এভিনিউতে। কনসার্টের নাম ছিল সবার আগে বাংলাদেশ কনসার্ট। কিন্তু আইডিয়াটা পলিটিক্যালি এই যে জনমনে ছড়ায় দেওয়া হলো, এটা তো এবি পার্টির কন্ট্রিবিউশন। সংস্কার বলেন, সেকেন্ড রিপাবলিক দেখবেন, দ্বিতীয় গণতন্ত্র, দ্বিতীয় প্রজাতন্ত্র করবার যে লড়াইয়ের কথা আমরা বলছি, মুক্তিযুদ্ধের 3টা মূলনীতিকে রাষ্ট্রীয় মূলনীতি করতে হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এগুলোর কথা আমরা বলেছি। 72-এর সংবিধান ফেলে দিয়ে নতুন করে এটাকে লিখতে হবে, এগুলোকে যে পপুলার করা, এমন না যে এই কথাটা কেউ বলে নাই, ব্যাপারটা এরকম না। কিন্তু রাজনীতিতে এই কথাটা রাজনীতির ক্যানভাস থেকে বলে ইয়াংদের কাছে রিচ করা, কানেক্ট করা, নতুন বাংলাদেশ, সংস্কার, এই পুরাতন ফ্যাসিবাদ চলবে না, দিল্লির আধিপত্যবাদ চলবে এগুলো না, এবি পার্টির করা। এগুলো প্রত্যেকটা জিনিস দেখবেন আমাদের বক্তব্য থেকে আসছে, বয়ানের মধ্য থেকে আসছে। আচ্ছা, আপনি তো বিএনপি নিয়ে অনেক কথা বললেন, এবার একটু আপনাদের জোট অর্থাৎ জামাত জোট নিয়ে বলতে চাই যে এখন তো সংসদে বিরোধী দল হিসেবে জামাত জোট আছে। এই জায়গা থেকে যদি আমি জামাতের কথা নির্দিষ্ট করে বলি যে বিরোধী দল হিসেবে জামাত পারফেক্ট কিনা এই মুহূর্তে তাদের যে অবস্থান সংসদে? জামাতের এমপিদের ভিতরে দেখলাম সম্ভবত 4 জন পুরাতন এমপি। বিএনপিরও বাস্তবতা আছে, 80 জনের মতো তাদের পুরাতন এমপি, এন্টায়ারলি নতুন পার্লামেন্ট। বাংলাদেশের হিস্ট্রিতে কখনো এটা হয় নাই যে 200+ এমপি আসছে একেবারে নতুন ফ্রেশ পার্লামেন্টে। জামাতের রাজনীতি করবার সংকট আছে। এই জন্য দেখবেন যে জামাতকে মোটা দাগে, জামাত কিন্তু নিজেকেও রাজনৈতিক দল মনে করে না, সেটাকে আন্দোলন মনে করে, আচ্ছা, ইসলামী আন্দোলন, বামপন্থীদের মতো আর কি। তারা যেভাবে দেখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নামটা দেখবেন, বাংলাদেশ না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। কারণ কমিউনিস্টরা তাদের কমিউনিস্ট একটা আন্দোলন আকারে দেখে, মুভমেন্ট, কমিউনিস্ট সারা মুভমেন্ট, বিশ্বে। সারা পৃথিবীর গ্লোবাল জায়গা। তেমনি জামাত সহ যারা রাজনৈতিক ধর্মপন্থী দল আছেন, তারা নিজেদেরকে রাজনৈতিক দল আকারে দেখে না, তারা দেখে হচ্ছে আন্দোলন আকারে। এখন মতাদর্শিক আন্দোলন যারা করেন, তাদের রাজনীতির ক্যানভাসে পারফর্ম করার ঘাটতি আছে। আচ্ছা, এই জন্য আপনি দেখবেন যে জামাতের নেতারা বক্তব্য যখন দেয়, তার সাথে দেখবেন যে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ নাই এটার মধ্যে। এবং অধিকাংশ এমপিরাই রাজনীতির ভাষায় সমালোচনা করা, সংসদে বিরোধিতা করা, রাইটলি পয়েন্ট আউট করা, সেটা করতে পারছে না। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জামাতের কাছে মানুষের যে পরিমাণ প্রত্যাশা ছিল, যে পরিমাণ ভোট সে পেয়েছে, এটা কিন্তু হিউজ ভোট ব্যাংক। মানে ধরেন প্রায় 3 কোটি ভোট পাইছে একটা জোট। মানে যদিও এটা আপনার ইয়েতে নাই, মানে কি বলে, মানে সিটের রেশিওতে এটা অনেক কম, কিন্তু ভোটের রেশিওতে হিউজ ভোট। এইটা রিফ্লেকশন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং এটা জামাত নিজেও বুঝতে পারছে যে তাদের দলের যে ধরনের যে মানের লোকদেরকে তারা নমিনেশন দিয়ে এমপি বানিয়ে নিয়ে আসছে, তারা আসলে অনেকেই এমপি হওয়ার যোগ্য না। তারা আসলে মানে পার্লামেন্ট কি জিনিস, কনস্টিটিউশন কি জিনিস, এখানকার ডিবেট, এবং এটা বিএনপির জন্য প্রযোজ্য, যেটা আমি বারবার বলেছি, এন্টায়ার পার্লামেন্টে 10% সদস্য নাই যারা আসলে এমপি হওয়ার যোগ্য। অধিকাংশ হচ্ছে আচার আচরণে, কথাবার্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের মতো। এবং এটা বুঝবেন কিভাবে? দেখবেন যে এই হাফিজ ভাই স্পিকারকে বলছে, হাফিজ ভাই আমার 2 মিনিট, ও সরি স্পিকার সাহেব, মাননীয় স্পিকার আমাকে 2টা মিনিট দিয়েন। দেখবেন হাতটা এরকম জোর করে বলতেছে আর কি। আপনার হাত জোর করতে হবে কেন?
পার্লামেন্টে কথা বলবেন, রুলস অফ বিজনেস আছে, তো প্রসিজার আছে না, আমাকে এত বিধিতে আমাকে 2 মিনিট দেন, পয়েন্ট অফ অর্ডারে আমি কথা বলবো, এই টপিকে আমার ভিন্ন বক্তব্য আছে। হাতটা জোর করে বলতেছে। আপনি যে যে ভিডিওগুলো আসতেছে, মানে মাইক চলতেছে, লাইন আছে কিনা মহিলা জিজ্ঞেস করতেছে, বক্তব্য দিচ্ছে, মানে মানে বাংলা ইংরেজি মিলায় আবার একজন বলছে আমি আপনার সাথে রাজনীতি করেছি। করছি, একসাথে হলে ছিলাম, আপনি তো আমরা একসাথে ক্যাম্পাসে এটা ছিলাম সেটা ছিলাম, মানে যাচ্ছে তাই আর কি। আপনি টোটাল পার্লামেন্টে বাজেট অধিবেশন দেখেন, অর্থনীতি নিয়ে কথা বলেছে আসলে কয়জন? সবচেয়ে ভালো অর্থনীতি নিয়ে কথা বলছে বাজেট সেশনে ডক্টর রেজা কিবরিয়া, আচ্ছা, সরকারি দলের এমপি, আপনার আগে গণ অধিকার পরিষদের সভাপতি ছিলেন, রেজা ভাই বলছেন। এরপরে দেখলাম আপনার বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব ভালো বক্তব্য দিয়েছে অর্থনীতি বিষয়ে, বাজেট টাজেট সব মিলায়। 64টা সংশোধনী দিয়েছে সরকারি দলের লোকরা। আচ্ছা, সাধারণত বিরোধী সরকারি দল- দলের লোকরা সংশোধনী দেয় না, বিরোধী দলে সরকারের দেওয়ার বিল। কথা ছিল। বিরোধী দল থেকে মাত্র একটা সংশোধনী দিয়েছে বাজেটে, সেটা আচ্ছা। বিরোধী দলের নেতা দিয়েছে। দেওয়ার পরে প্রধানমন্ত্রী দাঁড়ায় ইমিডিয়েটলি ওটা মেনে নিয়েছেন, বলছেন যে হ্যাঁ এটার সাথে আমি একমত, মাননীয় অর্থমন্ত্রী এটা বিবেচনা করবেন। তাহলে এটাই তো প্রমাণ করছে যে বাজেট অধিবেশন হচ্ছে পার্লামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন। একটা রাষ্ট্রের 1 বছরের আমলনামার হিসাব নিকাশ, যে আমি আগামী বছর দেশটা কেমনে চালাবো। সেই অধিবেশনে বিরোধী দলের নেতাদের বক্তব্য এন্টায়ারলি হতাশাজনক। রাজনৈতিক বক্তব্য যদি বলেন, সেখানে দেখবেন এনসিপির নাহিদ খুব ভালো বলছে, হাসনা তো কিছু কিছু বিষয় ভালো বলছে। তাহলে এন্টায়ারলি এটা শুধু বিরোধী দলের কথা বলবো না, এন্টায়ারলি এটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য একটা ট্র্যাজেডি, যে এখানে মিনিমাম 25-30% জেনুইন পার্লামেন্টারিয়ান নাই, যেটা আগের আমলগুলোতে ছিল। আচ্ছা, তাহলে সংসদের বাইরের জামাতের রাজনীতিকে কিভাবে দেখেন? তাদের কোনো সংস্কার বা তাদের আপডেট হওয়া প্রয়োজন কিনা সেটা তো আসলে তারা ভালো বলতে পারবে। ওই যে বললাম আপনার চোখে? যে জামাত তো নিজেকে রাজনৈতিক দল মনে করে না, যে নিজেকে রাজনৈতিক দল মনে করে না তার আচরণ তো রাজনৈতিক হবে না। সে তো একটা মতাদর্শিক আন্দোলন করে। মতাদর্শিক আন্দোলন মানে হচ্ছে সে সমাজের টোটালটা বদলায় দিতে চায়, সমাজের পুরো কাঠামো বদলায় দিতে চায়। সেই কারণে যেটা হয়েছে যে রাজনীতি আকারে যে আচরণটা মানুষ দেখে অভ্যস্ত, দেখতে চায়, সেটা সে ডেলিভার করতে পারছে না। এইটা তার তার লিমিটেশন। এখন বিরোধী দল আকারে সেখানে আছে, মাত্র 5 মাস 6 মাস হয়েছে, সে আরও 5 বছর, 2.5 বছর, 3 বছর যাক, 4 বছর যাক, আমার ধারণা এই পলিটিক্যাল ম্যাচুরিটি জামাতে ডেভেলপ করবে, যদি তারা জেনুইনলি পলিটিক্স করতে চায়। যদি করতে না পারে, যদি 3 বছর পরে, 4 বছর পরেও জনগণ যদি দেখে যে আসলে রাজনৈতিক দল আকারে, বিরোধী দল আকারে তার যে পারফরমেন্স দরকার ছিল এটা সে করতে পারছে না, তাহলে পরবর্তীতে তাকাতে সরকারি দল আকারে তারা ভাবতে শিখবে না। মানে সরকারি দল আকারে আপনি কখন ইমাজিনেশনে আসবেন? যখন আপনি বিরোধী দল আকারে ভাবতে শিখবেন এবং আপনি অ্যাক্ট করতে পারবেন, পারফর্ম করতে পারবেন, জনগণের মধ্যেই আস্থা তৈরি হবে, আসলে সে দেশ চালাইতে পারবে, আরো ম্যাচিউর হবে। তো সেই জায়গাতে তাদের এখন প্রচন্ড রকম ঘাটতি আছে, এবং এই ঘাটতির বিষয়টা আমার মনে হয়েছে তারা নিজেরা বুঝতে পারছে। এখন এই বুঝে তারা পরবর্তীতে লেসন লার্ন করে কিনা, তারা নিজেদেরকে প্রিপেয়ার করে কিনা, প্রস্তুত করে কিনা, এবং জনগণের এবং ক্ষমতার ভরকেন্দ্রের আস্থা অর্জন করতে পারে কিনা, এর মধ্য দিয়ে ডিপেন্ড করবে যে তারা বিরোধী দল আকারে ফাংশনাল থাকবে, তারা ছোট হয়ে যাবে, না সরকারি দলে যাবে। আওয়ামী লীগ ফিরবে এইরকম আলোচনা কিন্তু মাঝে মাঝে শোনা যায়, এবং আপনি জানেন যে শেখ হাসিনা একটা বিদেশি গণমাধ্যমকে বক্তব্য দিয়েছেন যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসবেন, এই কথা তিনি বলেছেন। এখন আওয়ামী লীগের এই ফেরার সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন? একই সাথে জানতে চাই যে আপনাদের জোট এবং অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি যে বিভেদটা এখন চলছে, এই বিভেদের অবস্থা তখন কেমন হবে যদি তাদের ফেরার সম্ভাবনা থাকে? প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরছে না, আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে আসবে না, শেখ হাসিনা, শেখ পরিবারের কেউ বাংলাদেশে আর ফিরবে না। অতএব এইটা একটা মৃত জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। এখন মৃত জিনিস নিয়ে কি আলোচনা করা যাবে না? যাবে। দেখেন, আপনি যখন একটা পশু জবাই করেন, কোরবানিতে আমরা পশু জবাই করি না, জবাই করার পরেও দেখবেন গরুর হাত পাও নড়ে, অনেকক্ষণ ধরে নড়ে, ওর শরীর থেকে রক্ত পড়তেছে, ও হাত পাও নাড়াইতেছে, পুরো এলাকা ঘুরতেছে, ওর হাত পা বাঁধা রশি দিয়ে, তারপরও সে চারপাশ ঘুরতেছে। আওয়ামী লীগের অবস্থা হচ্ছে ওইরকম একটা জায়গা আর কি, যে ওর পতন হয়ে গেছে কিন্তু ওর দমটা তো এখনো বের হয়নি। বিশাল জনগোষ্ঠী তো আপনার।
আমি ওটা আওয়ামী বলতে লীগ চাচ্ছি যে ধর্মের সারা বাংলাদেশে এখনো তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, যথেষ্ট সমর্থক আছে, তাদের ভোট ব্যাংকও আছে। কিছুক্ষণ আগে আপনিও বলছিলেন আওয়ামী লীগের ভোট ব্যাংকের কথা। তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো না কোনো ভবিষ্যৎ তো আছে। না, ভবিষ্যৎ নাই, আওয়ামী লীগ আকারে কোনো ভবিষ্যৎ নাই। কারণ হচ্ছে তার রাজনীতিটা মরে গেছে। আচ্ছা, 71 সালে দেখেন কি হয়েছে। মুসলিম লীগ তখনকার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল, জান্তা সরকার এবং মুসলিম লীগ মিলে যুদ্ধে পরাজিত হয়েছে। মুসলিম লীগ নামে কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল 2026 সালেও আছে, এখনো আছে। আচ্ছা। আপনি নির্বাচন কমিশন ওয়েবসাইটে গেলে এখনো পাবেন। দলটাও আছে। হ্যাঁ, মানে কি মুসলিম লীগ আছে, নিবন্ধিত রাজনৈতিক দল আছে, কিন্তু মুসলিম লীগ আছে কিনা আমার রাষ্ট্রে, আমার রাজনীতিতে মুসলিম লীগ আছে কিনা? রাজনীতিতে মুসলিম লীগ নাই। যুদ্ধে পরাজিত কোনো শক্তি রাজনীতিতে ফিরে আসতে পারে না। ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি দেখেন এরশাদ, সে বেঁচে ছিল কয়েক বছর, ওই যে গরু বেঁচে থাকার মতো 6 টুকরা হয়ে। পিজা দেখছেন না, পিজা ভাগ করে খাই না আমরা, 6 টুকরা 8 টুকরা ভাগ হয়ে সে এখনো ওই দম নেওয়ার মতো বেঁচে আছে। কিন্তু আসলে কি জাতীয় পার্টি আছে? জাতীয় পার্টির কোনো রাজনীতি আছে? নাই, মরে গেছে। কিন্তু যেহেতু সে গণহত্যা করে নাই, যেহেতু ফৌজদারি অপরাধের মানদণ্ডে সে আসলে খুবই ছোটখাটো একটা অপরাধী ছিল, সেই জন্য বেঁচে ছিল, জেল টেল খাটছে 5 বছর, সে আবার ফিরে আসছে, আওয়ামী লীগের বিটিম আকারে ফিরে আসছে। কিন্তু এটা ডেড। এইবারের নির্বাচনে দেখেন 200+ আসনে জাতীয় পার্টি নির্বাচন করছে, প্রত্যেকটা আসনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মানে হচ্ছে সে একটা ডেড পলিটিক্যাল পার্টি। ইকুয়ালি গণ অভ্যুত্থানের পরাজিত কোনো রাজনৈতিক দল কোনোদিন রাজনীতিতে ফিরে আসে নাই, কোনোদিন সে ফিরতে পারবে না, ইটস গন কেস। কিন্তু এর মানে নড়াচড়াটা কি দেখতেছেন? তার লোকগুলো তো আছে। এখন এই লোকগুলোর ভবিষ্যৎ কি? আমার আপনার বাবা দাদারা একসময় মুসলিম লীগে ভোট দিয়েছে না? পুরাতন আমলে মুসলিম লীগে ভোট দিয়েছে তো। কিন্তু যখন মুসলিম লীগ নাই, তখন তারা কি করছে? ভোট দেয়নি? ভোট দিছে তো, অন্য জায়গায় ভোট দিচ্ছে। ডাকসুতে দেখবেন জগন্নাথ হলে তো হিন্দুরা থাকে, মাইনরিটিরা থাকে। আমরা সবাই কি জানি? মোটা দাগে তারা সবসময় নৌকার সমর্থক, আওয়ামী লীগের সমর্থক। তো ডাকসুতে তো ছাত্রলীগের প্যানেল ছিল না? ছিল। জগন্নাথ হলের ছেলেরা ভোট দিছে কিনা? দিয়েছে। হাজারে হাজারে ভোট দিচ্ছে। সেখানে কাকে ভোট দিছে তারা? ভিপি পদে ছাত্র দলের প্রার্থীকে ভোট দিয়েছে। জিএস পদে দেখবেন মেঘমোল্লার বসু একটা ছেলে আছে, রাইট। বাম, ওদের নিজস্ব একটা প্যানেল ছিল। জিএস পদে মেঘমোল্লার বসুকে দিয়েছে, আবার এজিএস পদে দেখবেন আবার ছাত্রদলকে দিচ্ছে। তাহলে যারা মোটা দাগে নৌকার সমর্থক, তারা একটা পরিবর্তিত পরিস্থিতিতে ভোট দিয়েছে। কাকে দিয়েছে? যার সাথে তার কাছাকাছি একটা সম্পর্ক আছে, তাকে তারা ভোট দিয়েছে। সমাজ হচ্ছে এরকম একটা ইভলভিং রিয়েলিটিতে যায়, কাছাকাছিটা একসময় আপন হয়ে যায়। কাছাকাছিটা একসময় আপন হয়ে যাবে। তাহলে 26-এর নির্বাচনে কি হয়েছে দেখেন, মোটা দাগে বাংলাদেশের ভোটাররা কোটিতে কোটিতে গত 5 দশক 3টা মার্কায় ভোট দিছে, নৌকা, ধানের শীষ, লাঙ্গল, যারা ক্ষমতায় ছিলেন। সেই কোটি কোটি ভোটাররা এই 26-এর ফেব্রুয়ারিতে কোথায় ভোট দিয়েছেন? তাহলে এই যে ভোটের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে না? কোটিতে কোটিতে মানুষ নতুন প্রার্থীকে ভোট দিয়েছে, জামাতকে দিয়েছে, ইগলকে দিয়েছে, তারপরে শাপলাকলিতে দিয়েছে। এদেরকে তো মানুষ ভোট দিয়েছে। অপরিচিত মানুষকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। দেখবেন আমাদের তবু তো একটু একটু পরিচয় আছে। খেলাফতে মজলিস থেকে 3-4 জন এমপি হয়েছে, দেখছেন না আপনারা? খেলাফতে মজলিসের 2 গ্রুপ থেকে, তাদেরকে তো কেউ চেনে না তো। কেউ চেনে না, রাইট। চরমনার ইয়েতে একজন এমপি হয়েছে না, বরগুনাতে, তারা তো মানুষ চেনে না তো, ভোট দিছে তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে জনগণের রুচি সময়কে অ্যাড্রেস করে আস্তে আস্তে সেটেল ডাউন হয়। আপনি যখন প্রচণ্ড ক্ষুধার্ত থাকবেন কিন্তু ভাত তরকারি নাই, যেটা আপনি সারা জীবন খেয়েছেন, তখন বেঁচে থাকার জন্য আপনি কি করবেন? রুটি খাবেন, পাউরুটি খাবেন, বার্গার খাবেন, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী সমর্থকরা আছে, তারা আওয়ামী লীগ বাদ দিয়ে শিফট করবে অন্য জায়গায়, আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে। কারণ তারা সমাজে থাকে তো, এবং জেনুইনলি হচ্ছে তো। এই আওয়ামী লীগের নৌকার ভোটাররা তো গোপালগঞ্জে, ফরিদপুরে, শরীয়তপুরে ধানের শেষে ভোট দিছে। তারা তো বিভিন্ন জায়গায় জামাতকে ভোট দিছে তো। সীমান্তবর্তী অঞ্চলে আওয়ামী লীগের লোকজন কি দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই? দিছে তো। দাঁড়িপাল্লার সাথে যার যেখানে ওঠবস হয়েছে, যার যেখানে ডিল হয়েছে, নিরাপত্তার প্রশ্ন, যে আমাকে দেখে শুনে রাখতে পারবে, যার কারণে আমি ভালো থাকতে পারবো, সে ভোট দিচ্ছে। লেনদেনের ব্যাপার এখানে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কার আমলে ভালো থাকবে, কোথায় আমাকে কে প্রোটেকশন দিতে পারবে। যেখানে বিএনপি প্রোটেকশনের দায়িত্ব নিয়েছে সেখানে বিএনপিকে দিছে, যেখানে জামাতের নেতারা প্রোটেকশনের দায়িত্ব নিয়েছে সেখানে জামাত দিয়েছে,
যেখানে এনসিপি দায়িত্ব নিয়েছে সেখানে আওয়ামী লীগের লোকজন এনসিপিকে ভোট দিচ্ছে, আমরাই তো জানি সব জায়গায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লোকাল মানে লেনদেনের বিষয়। তাহলে এটাকে সহজভাবে আপনারা নিতে পারেন না কেন? মানে প্রশ্নটা যদি আরো স্পষ্ট করি যে কোনো আওয়ামী লীগের কর্মী সমর্থক যদি বিএনপিতে যোগদান করে, সেক্ষেত্রে এনসিপি এবং জামাত, আপনাদের যে জোট, একসাথে সমালোচনা করে যে আওয়ামী লীগ এখন বিএনপিতে। আবার কেউ যদি জামাত বা এনসিপিতে যোগদান করে, তখন আবার বিএনপিরা বলছে যে আওয়ামী লীগ এখন তো কিন্তু আপনি তো বলছেন যে এইভাবে শিফট করবে। আসলে এটা স্বাভাবিকভাবে নেওয়া হয় না কেন? স্বাভাবিকভাবে নেওয়া হয় না যেহেতু জুলাইটা খুব কাছের একটা মেমোরি। মানে যেই মানুষটা যেই দলের ব্যানারে লাঠিপিটা করেছে, শত শত মানুষকে হত্যা করেছে, ক্ষমা চায় নাই, মাফ চায় নাই, কোনো রিকনসিলিয়েশন হয় নাই, এই কারণে এটা এখন নেওয়াটা একটু কষ্টের আর কি। কিন্তু এটা আমি নেই বা না নেই, এটা প্রকৃতির নিজস্ব নিয়মে হবে। সেটেল ডাউন হয়ে যাবে। বিএনপির এমপি জেলখানার গেট থেকে আওয়ামী লীগের চেয়ারম্যানকে জামিন করায়া নিজে রিসেপশন দিয়া ফুলের মালা পরায় নিয়ে আসছে না গত কয়েক মাস আগে, গত কয়েক মাস নিয়ে আসছে। এইটা আমি আপনার চাওয়ার বিষয় না, এটা পানির মতো। সে যে উজান থেকে আসতেছে, সে একসময় ভাটির থেকে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে যাবে। আপনার বিল্ডিং তলায় গেল, আপনার ধান ক্ষেত তলায় গেল, আপনার মাছের ঘের তলায় গেল, তাতে পানির কিছু যায় আসে না। বাট লড়াইটা হচ্ছে পলিটিক্যাল জায়গায়। আমরা যেটা বলেছি যে আওয়ামী লীগ দল আকারে রাজনীতি করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ যারা করে তাদের কি ভোটাধিকার থেকে আমরা অধিকার লঙ্ঘন করতে বলছি? তাদেরকে ভোটাধিকার কেড়ে নেওয়া হোক, এটা বলেছি? বলিনি তো। আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের ফৌজদারি অপরাধ নাই, যে অন্যায় করে নাই, তাকে হেনস্থা করতে বলেছি? অর্থাৎ আওয়ামী লীগ থাকবে না, তাদের সমর্থকরা অন্য যে কোনো কিছু করতে পারে। নাগরিক, সে তো ব্যক্তি নাগরিক, কিন্তু আওয়ামী লীগ আকারে সে এক্সিস্ট করতে পারবে না। সে বাংলাদেশি নাগরিক আকারে এক্সিস্ট করবে, এবং বাংলাদেশের সংবিধানে তার যত অধিকার দেয়া আছে, হাসিনার ব্যাপারে তাই বলেছি। হাসিনা বাংলাদেশে আসতে চায়, আমরা তাকে তো ওয়েলকাম করেছি। আপনি আসেন, আপনি ফাঁসির মঞ্চে চলে যান, আমরা ওয়েলকাম করব, ফুলের মালা দিব আপনাকে। আপনি কাশিমপুরে যাবেন না কেরানীগঞ্জে থাকবেন, আপনি কোন হোটেলে থাকবেন, আপনি এখনই বুক করেন। কেরানীগঞ্জে কাশিমপুরে দেখবেন অনেক হোটেল আছে, বকুল আছে, শিমুল আছে, পদ্মা আছে, যমুনা আছে, কর্ত আছে। কোন হোটেলে আপনি থাকবেন এখনই বুক করেন, আমরা ওটার জন্য আপনাকে যত অধিকার দেওয়া দরকার সব দিব। অতএব ওই জায়গাতে তো আমাদের কোনো দ্বিমত নাই। নাগরিক ব্যক্তি আকারে তার সকল সত্তা নিয়ে করবে, এবং দেখবেন প্রথম দিন থেকে সালমান এফ রহমান বলেন, দীপু মৌলি বলেন, সাবের হোসেন চৌধুরী বলেন, শিরিন শারমিন বলেন, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা মামলা কিন্তু আমরা সমালোচনা করেছি। সাকিব, মাশরাফি, ওদেরকে যাত্রাবাড়ি, মিরপুরে খুনের মামলা কেন দিচ্ছেন? তার আওয়ামী লীগ হওয়া, এমপি হওয়ার সমালোচনা যেমন করেছি, মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার সমালোচনাও আমি করেছি, অন রেকর্ড বহুবার করেছি। তাহলে প্রশ্ন হচ্ছে, নাগরিক আকারে কাউকে জুলুম করা যাবে না, কিন্তু দল আকারে তাকে তো বিচারের মুখোমুখি করতে হবে। কারণ দলীয় সত্তা তো সে আমাকে সংবিধানের দেয়া প্রত্যেকটা অধিকার থেকে বঞ্চিত করেছে গত দুই দশক। সে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করেছে। সে তো বাংলাদেশের রাজনৈতিক দল না, বরং সে বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিদেশ সফরে গেছেন, 2টা দেশ ভ্রমণ করেছেন, মালয়েশিয়া এবং চীন, ইন্ডিয়ায় যাননি। এই মালয়েশিয়া এবং চীন সফরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়েছে, তিস্তা চুক্তি নিয়েও আলোচনা হয়েছে চীনের সাথে, আপনি জানেন। তো এর ফলে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এটার উপরে কোনো প্রভাব পড়বে কিনা? দেখেন, নতুন করে আর কি প্রভাব পড়বে? যে সম্পর্ক নাই, মানে যার সাথে আমার কোনোদিন কোনো প্রেম ছিল না, তার পায়ে কাটা বিচ্ছে বলে নতুন করে আমাকে সে আর কি গালি দিবে? আমার সাথে কোনো সম্পর্ক ছিল না তো। ভারতের সাথে বাংলাদেশের কখনো কোনো রাষ্ট্রীয় সম্পর্ক ছিল না। বাংলাদেশের সাথে ভারতের সাথে সম্পর্কটা হচ্ছে, দেখবেন 2টা প্যারামিটার আছে। একটা প্যারামিটার হচ্ছে নতজানুতা, দেখবেন যে অ্যাপিজমেন্ট, নতজানুতা, তেল মারা, অধীনতামূলক, সাবসার্ভিয়েন্ট রিলেশনশিপ। আর একটা জায়গা হচ্ছে বিদ্বেষের রাজনীতি, প্রচণ্ড ঘৃণা, আউটরাইট, মানে ভারত জ্বালায়া দাও, পোড়ায়া দাও, এই ধরনের টাইপের। 2টা জায়গায়, রাষ্ট্রীয় সম্পর্কের জায়গায় অনুচিত কাজ, 2টাই এক্সট্রিম, এবং 2টাই কোনোটা গ্রহণযোগ্য না। রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে অন দ্য বেসিস অফ ন্যাশনাল ইন্টারেস্ট। আমার দেনা পাওনা কি, আমি কি চাই, ভারত আমার কাছে কি চায়, অন ইকুয়াল টার্মস, ডিগনিফাইড ম্যানারে এইটা টার্মস রেফারেন্স নিয়ে, শর্ত নিয়ে আলোচনা হবে। আমি কি দিতে পারবো, আপনি কি দিতে পারবেন, কতটুকু কে ছাড় দিতে পারবে, এই সমঝোতাটা এই চলবে। সমঝোতার সম্পর্ক। কিন্তু এই রাষ্ট্রের সাথে, ভারতের সাথে বাংলাদেশের কোনোদিন এই সম্পর্কটা ছিল না। একটা সময়ের কথা শুধু বলা যায়, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। ওই 3-4টা বছর ভারতের সাথে আমাদের একটা সম্মানজনক সম্পর্ক ছিল, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
এই অধীনতামূলক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে প্রফেসর ইউনূসের সময় এই 1.5 বছরও ইউনূস সরকার অত্যন্ত মাথা উঁচু করে পলিসি শিফট করেছেন এবং পলিসির উপরে স্ট্যান্ড বাই করেছেন। এটা আমাদের সম্পর্কের জায়গা। আচ্ছা, এখানে একটা বিষয় জানি যে আমরা প্রায়ই দেখি যে আপনারা কথা বলেন এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট জরুরি, তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন ভারত বিদ্বেষী তার বিষয়টা। আমি একটু আপনার কাছে স্পষ্টভাবে জানতে চাই যে আসলে কি কি যুক্তি আছে। এখনকার যারা তরুণ প্রজন্ম ছোট, তারা হয়তো একসময় বড় হবে, কিন্তু আপনারা নানাভাবে উদ্বুদ্ধ করেন এই তরুণ প্রজন্ম যখন বড় হবে তখন যেন এন্টি ইন্ডিয়ান মেন্টালিটি নিয়ে বড় হয়। এন্টি ইন্ডিয়ান হওয়া কেন জরুরি আসলে? দেখেন, আপনি যখন একটা বাগান করবেন, এই বাগানটাতে আপনি চাইবেন যেখানে ফুলের চাষ করবেন, ফলের চাষ করবেন, এখানে ফুল হবে, ফল হবে। আপনার প্রধানতম শর্ত হচ্ছে যে আপনি কি শুরুতেই ফুলের বাগান করবেন যেখানে শিয়াল আসবে রাতের বেলা, খরগোশ আসবে, বাঘ ভাল্লুক আসবে, গরু ছাগল আসবে, পাতা খেয়ে ফেলবে? না, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে বাগান করার সময় আগে বাগানটাকে বেড়া দেওয়া, যেন এখানে কোনো বাইরে থেকে কেউ এসে এখানে ফুল গাছ, ফল গাছ নষ্ট করতে না পারে, পাতা খেতে না পারে, এখানে যেন আগাছা না হয়, নিড়ানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা যখন একটা রাষ্ট্র বানিয়েছি, প্রত্যেকটা রাষ্ট্রকে বেড়া দিতে হয় যেন চারপাশ থেকে এই রাষ্ট্র নামক বাগানে ভিমরুল না ঢোকে, মৌচাক যদি তৈরি না হয়, এটা আমাদের চাইতে হয়। তাহলে এখন এটা কে করবে? দূর থেকে আটলান্টিক পার হয়ে এসে আমেরিকা এসে এখানে দেশ দখল করবে? করবে না। ইভেন ভারত যাদের লেখাজোকা পড়ে, চাণক্যর লেখাতেও আছে এবং দুনিয়ার সব রাষ্ট্রবিজ্ঞানের বইতে একই কথা লেখা আছে যে আপনার রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র বাই ডিফল্ট আপনার শত্রু রাষ্ট্র, কারণ এই রাষ্ট্রের সভরেন্টি, সার্বভৌমত্ব, সীমানা লঙ্ঘিত হয় প্রতিবেশীদের দ্বারা। গত 56 বছরে দেখেন তো, যুদ্ধের পরে পাকিস্তান একবারের জন্য কি আমার সভরেন্টি ব্রিচ করছে কিনা? একদিনের জন্য, 1 ঘন্টার জন্য করেছে কিনা? করে নাই তো। কে করেছে? বার্মা করেছে, ভারত করেছে। প্রতিদিন আমার সভরেন্টিকে কে লঙ্ঘন করে? এবং কয়দিন আগে দেখেন আরাকানে যুদ্ধের ঝামেলার কারণে আমাদের এখানে বান্দরবনে এসে বোমা পড়তেছে, খাগড়াছড়িতে পড়তেছে, আমাদের এই যে আপনার বঙ্গোপসাগরে জাহাজ দিয়ে ব্লক করে রাখতেছে, বার্মার সীমান্তরক্ষীরা গুলি করতেছে, হাজারে হাজারে লোক পালায় চলে আসতেছে, প্রায় 13 লাখ প্লাস রোহিঙ্গা রিফিউজি চলে আসছে। ভারতও একই রকম, প্রত্যেক দিন সে আমার সভরেন্টিকে কোনো না কোনোভাবে লঙ্ঘন করেছে। সে এখানে আমাকে হাজার হাজার লোককে হত্যা করেছে, পুশিন করতেছে, হাজার হাজার নিরীহ মানুষদেরকে এনে রাতের বেলা এখানে ওখানে ছেড়ে দিয়ে আসতেছে নোম্যান্স ল্যান্ডে, সেখানে আপনার দেয়াল করতেছে, আপনার এস্টাবলিশমেন্ট বানাচ্ছে আমাদের অনুমতি ছাড়া। সে আমাকে পানির অধিকার থেকে বঞ্চিত করতেছে। এটা তো আমার সভরেন্টি, এটা তো আমার সার্বভৌমত্ব। পানি তো ভারতের কাছ থেকে আমরা কিনি না, পানির এই লাইনটা তো একটা ইন্টারন্যাশনাল জায়গা সবার। তো সে 57টা নদীতে আমাকে পানির বেড়া দিয়ে দিয়েছে, যে পানিটা আমার বাড়িতে আসার কথা। তাহলে আপনি আমার পানির সার্বভৌমত্ব লঙ্ঘন করছেন। আপনি চাল দেবার কথা বলছেন, আমরা টাকা দিছি। আপনি পেঁয়াজ দেবার কথা বলছেন, আপনি টাকা দিয়েছি। আলু বিক্রি করার কথা বলছেন, টাকা দিয়েছি, পরে আপনি দেন নাই। ভারত এরকম একটা দেশ, আপনি টাকা দিবেন, ওয়াদা দিবে, তারপরে চাল ডেলিভার করবে না অন টাইমে, আপনাকে কষ্ট দিবে, পেঁয়াজ দিবে না। আপনাকে গরু বিক্রি করা বন্ধ করে দিচ্ছে। ভাবখানে এরকম যে ওরা গরু না দিলে আমরা কোরবানি দিতে পারবো না। এরপরে দেখেন আমাদের প্রত্যেকটা অধিকারের প্রশ্ন যদি আসে, সেটা আপনি সীমান্তে বলেন, পানির কথা বলেন, বিজনেসের কথা বলেন, রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স বলেন, প্রত্যেকটা জায়গায় গত 56 বছর সে আমাকে শান্তিতে থাকবার মতো কোনো সম্মানজনক জায়গা সে তৈরি করে নাই। সে খুবই হস্টাইল রিলেশনশিপ তৈরি করেছে। এবং এই রিলেশনশিপ তৈরি করবার তার সবচেয়ে বড় ভেহিকেলটা কি, মাধ্যমটা হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশে ভারতের সাম্রাজ্যবাদ তৈরি করবার সবচেয়ে বড় মাধ্যমের নাম হইল আওয়ামী লীগ। কিন্তু ভারত ছাড়া কি বাংলাদেশ চলতে পারবে? ও সার্টেনলি চলতে পারবে। কি দরকার? লেনদেনের বিষয় আছে তো, কোনো প্রয়োজন নাই ভারতের। অ্যাবসলিউটলি এটা ভারতের গণ্ডমূর্খরা আছে, আর আওয়ামী এই যে বুদ্ধিবেশ্যারাগুলো আছে আমাদেরকে ওরা গত 50 বছর ধরে শিখাইছে যে এরা ছাড়া তো আমরা চলতে পারবো না। আমরা কি করি, কি আনি, কোন জিনিসটার বিকল্প মার্কেট আমার নাই বলেন, যেটা ভারত থেকে না আনলে আমার এখানে দুর্ভিক্ষ হবে? ভারত যে আমাদের গরু বেচা কেনা বন্ধ করে দিল, তাতে কি হয়েছে? বাংলাদেশে কৃষকরা ফার্ম করে করে গরু ব্যবসায়ী হয়েছে, সচ্ছল হয়েছে। এখন তো আমার ভারত থেকে গরু আনতে হয় না, দরকার নাই তো। পেঁয়াজ আমদানি বন্ধ করে দিল না গত বছর বাংলাদেশ সরকার? কি হয়েছে? বাংলাদেশের মানুষকে পেঁয়াজ না খেয়ে মরে আছে? বাংলাদেশে দুর্ভিক্ষ হবে এমন কোনো আইটেম আমরা ভারত থেকে কিনে খাই না। কি দরকার?
বরং হচ্ছে আমাকে ছাড়া ভারত না খেয়ে মরবে, ভারতের কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাবে। পশ্চিমবাংলায় দেখছেন যেদিন ভিসা ওপেন করেছে ওরা মিষ্টি খাইছে? ওরা বলছিল না যে চিকিৎসা নিতে না আসলে বাংলাদেশে লাশের শাড়ি পরে যাবে? কই 16 মাস তো কেউ যায় নাই, কে মরছে? 16 মাস বাংলাদেশের মানুষ যে চিকিৎসা নিতে ওদের দেশ ঘুরতে যায় নাই, দেশের মানুষ ঘুরতে যায় নাই, আমরা দেশের বাইরে যাই নাই কোথাও ঘুরতে, মানুষ নেপালে যায় নাই, ভুটানে যায় নাই, মালদ্বীপে যায় নাই, মালয়েশিয়া চীনে যায় নাই, ঘুরতে গেছে তো কোথাও না কোথাও গেছে তো। তো ভারত না গেলে কি সমস্যা হবে? বরং আমাদেরকে ছাড়া ভারত অচল। ওর 7 সিস্টার্সের ইকোনমি কলাপস করেছে, সিম্পলি ওর কোনো অর্থনীতি নাই, ধসে গেছে। পশ্চিম বাংলার অর্থনীতি ধসে গেছে, কারণ বাংলাদেশের অর্থনীতি ছাড়া পশ্চিম বাংলার কোনো অর্থনীতি নাই। এত গরিব রাষ্ট্র ওরা, বিহার উড়িষ্যা পর্যন্ত কোনো অর্থনীতি নাই, তাদের অর্থনীতি তো সব দক্ষিণ ভারতে। তাহলে আমাদের কোনো প্রয়োজন নাই ভারতের সাথে, অ্যাবসলিউটলি কোনো প্রয়োজন নাই। এসব কারণেই তরুণ প্রজন্মের এই জন্য হচ্ছে এর মানে কি আমি ভারত যাব না? ভারতের সাথে আমার সম্পর্ক থাকবে না? থাকবে। আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত আমার শত্রু, মিয়ানমার আমার শত্রু রাষ্ট্র, এইটা জেনে বুঝে ভারতের সাথে মিয়ানমারের সাথে আমার সব সম্পর্ক থাকবে। আমাদের ছেলেমেয়েরা ওখানে পড়তে যাবে, ওখানকার ছেলেমেয়েরা বাংলাদেশে পড়তে আসবে, আসতেছে হাজার হাজার ভারতীয়রা, আপনি জানেন 9,000 প্লাস ভারতীয় স্টুডেন্টরা বাংলাদেশে লেখাপড়া করছে, ম্যাক্সিমাম কাশ্মীরি মুসলমান স্টুডেন্টরা যারা আসছে বিভিন্ন জায়গায় মেডিসিন পড়তেছে। আমাদের ছেলেমেয়েরা ঘুরতে যাবে। ভারত বড় দেশ, ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য দেশ। আচ্ছা, তাহলে কি ভারত বিরোধিতা নাকি ভারতের আধিপত্য বিরোধী? আধিপত্যবাদ বিরোধী। আমরা ভারত বিরোধী না বিষয়টা তাই, মানে কোনভাবে আপনি পড়েন, মূল বিষয়টা কোথায়? ভারতকে আমরা দেখতেছি তো শক্তি আকারে পড়তেছি, দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন হেজিমনি আকারে পড়তেছি, কলকাতার কালচারাল আধিপত্য আকারে পড়তেছি। ভারতের সাথে এই সম্পর্কটাই হচ্ছে আমার কোনোদিন ছিল না। তো এর মানে এটা না যে আমাদের অন্য কোনো সম্পর্ক থাকবে না, অবশ্যই সম্পর্ক থাকবে। আমরাও ঘুরতে যাব, তারাও আসবে, আমরাও পড়তে যাব, তারাও পড়তে আসবে, আমরা ব্যবসা বাণিজ্য করব। আপনি 14, 15, 16 বিলিয়ন ডলার আমার এখানে এক্সপোর্ট করেন, আমি 2 বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে পারি না। আমাকে আপনি এম্বার্গো দিয়ে রাখছেন, মানে যত রকমের ট্যারিফ নন ট্যারিফ বাধা আছে, ডিউটি, কাস্টমস, টেস্টিং, হাবিজাবি দিয়ে টিয়ে ব্লক করে রাখছেন। আপনার পানি দিচ্ছেন না বলে আপনার 1/3 আমার মরুভূমি হয়ে গেছে। আপনি এগুলো করবেন, আপনি সীমান্তে মানুষ মারবেন, রাতের বেলা পোশিন করবেন, আপনি আমাদের সাতক্ষীরা বর্ডারে খুলনাতে কুমির সাপ ছেড়া দিবেন, এগুলোর হুমকি ধামকি দেন। অর্থাৎ উভয় পক্ষেরই স্বার্থটা এখানে থাকতে হবে। মূল বিষয় তাই। ভারতের সাথে আমাদের মোটা দাগে ইস্যু হচ্ছে 4টা। আচ্ছা, যদি ভারত সরকার চায় যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে হবে, তাহলে তাকে এই 4টা বিষয় অ্যাড্রেস করতে হবে। এই 4টার বিষয়ে সে যত দুষ্টামি করবে, সব দুষ্টামিকে আমরা আধিপত্যবাদ আকারে পড়ব এবং আমাদের প্রতিবাদটা জারি থাকবে। আমরা নীতিগতভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে সভরেন্টি আছে, তার যে ভূখণ্ড আছে, তার অখণ্ডতায় বিশ্বাস করি, তার সভরেন্টির প্রতি আমাদের পুরো সম্মান আছে, কিন্তু ইকুয়ালি সে রেসপেক্টটা আমরা চাই। যে আপনি এখানে আমার সভরেন্টিকে ব্রিজ করবেন আর আপনি আশা করবেন আপনার 7 সিস্টার্স, আপনার শিলিগুড়ি করিডোর, এগুলো সব নিরাপদ থাকবে, এখানে কোনো ঝই ঝামেলা হবে না, এটা তো ইকুয়ালি পসিবল না। এটা তো মিউচুয়াল হইতে হবে। 57টা নদী, 57টা অভিন্ন নদীতে ওয়াটার কনভেনশন আছে। আমরা সিম্পলি বলেছি আপনারা উজানের দেশ, পানি আটকায় রাখতে পারবেন না, এটা আইনগতভাবে একটা অবৈধ কাজ। আমার 1/3 মরুভূমি হয়ে গেছে, আমার মানে 10 বিলিয়ন ডলারের উপরে ক্ষতি হয়েছে, আমার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাকে কম্পেনসেট করতে হবে। সকল পানির ন্যায্য হিস্সা আমি চাই। উজানে কোনো ব্যারিয়ার থাকতে পারবে না, পানিকে পানির মতো ম্যানেজ করতে দেন। এবং পানির তো কোনো ঘাটতি নাই, 2 দেশের এনাফ পানি আছে, সিম্পলি ম্যানেজমেন্টের সমস্যা। তাহলে আপনি যদি আপনার হুগলি বন্দরকে জীবিত রাখতে চান, আপনার কলকাতা বন্দরকে জীবিত রাখতে চান, আপনার কৃষকের জন্য আপনি পানি চান, আমারও তো একই পানি দরকার, সমস্যা তো নাই, পানি তো আছে। তাহলে এটা জয়েন্টলি ম্যানেজ করতেছি না কেন? আপনি বাদ দিয়ে দুষ্টামি করছেন কেন? আমরা পদ্মা ব্যারেজ করলে আপনি সিকিউরিটি থ্রেট ফিল করেন, আমরা তিস্তা ব্যারেজ করলে আপনি আবার সিকিউরিটি থ্রেট ফিল করেন। তিস্তা ব্যারেজ আমার করা লাগলো কেন? আপনি তিস্তার উজানে বাদ দিচ্ছেন কেন? তাহলে আপনি তিস্তার উজানে পানি নিয়ে আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করছেন, আমার লক্ষ কোটি মানুষের জীবন জীবিকাতে হাত দিয়েছেন। এখন আমি তিস্তা ব্যারেজ করতেছি, এখন আপনি আবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আপনি বাঁধ ভেঙে দেন, তিস্তার উপর যত বাঁধ করছেন, ড্যাম করছেন, সবগুলো বুলডোজ করে ভেঙে দেন, বোমা মেরে, ডায়নামাইট মেরে ভেঙে দেন। তাহলে আমাদের আর তিস্তা প্রকল্প করতে হবে না, খুবই স্বাভাবিক ব্যাপার। আমাকে পদ্মা ব্যারেজ করতে হবে না, আপনি ফারাক্কার উপরে যে বাঁধ করছেন ওটা ভেঙে দেন। তাহলে আজকে আমি যে কাজগুলো করতেছি, এই কাজগুলোর কারণ তো আসলে আপনি বাধ্য করছেন এই কাজগুলো আমাকে করতে। সীমান্ত হত্যা বন্ধ করেন,
কেন করছেন? সীমান্তে তো আমার বাহিনীর হাতে কোনো ভারতীয় নাগরিক কি খুন হয়েছে? কখনো পড়ছেন? বিজিবির গুলিতে ভারতের নাগরিক খুন নিউজ তো পড়ি নাই কোনোদিন। তাহলে আমার বন্দুকে গুলি নাই? আমার বিজিবির সোলজারের গায়ে কি রক্ত নাই? সে কি গুলি করতে জানে না? কোন বরাবর গুলি করলে মাথায় লাগবে না বুকি লাগবে এটা সে জানে না? এই বিজিবি বাংলাদেশে হাজার হাজার খুন করছে না ঢাকাতে আইসা? বিরোধী দলের নেতাকর্মী বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করছে না বিজিবি? তাহলে যেই বিজিবি বিডিআর বাংলাদেশের হাজার হাজার লোকরে নিজেরা খুন করছে গত 17-18 বছরে, এরা সীমান্তে গুলি করতে পারবে না? পারবে তো। তাহলে আপনার লোকরা কেন আমাদেরকে খুন করছে, গুলি করছে? আপনি কেন পুশিন করছেন? আপনি কেন এই ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা সেটা কেন ওপেন করে দিচ্ছেন না? আপনার লোকরা এখানে হাজারে হাজারে চাকরি করতে পারে, আপনি আমাদের লোকদের সাথে খারাপ ব্যবহার করছেন কেন? যাকে তাকে ধরে অবৈধভাবে বাংলাদেশি বলে হেনস্থা করছেন। সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স। আপনি রয়ের কার্যক্রম যেভাবে এখানে বাড়িয়েছেন, যেভাবে বাংলাদেশের এই দালাল শ্রেণীকে দিয়ে যে কাজটা করছেন, এই কাজ করে এই ভারতীয় বয়ান আর চালাতে পারবেন না। ইটস গন, পরাজিত। ইন্ডিয়ান হেজিমনির বয়ান বাংলাদেশে আর ওয়ার্ক করবে না। ইটস গন কেস। রবীন্দ্রনাথ ঠাকুররে আর বেচতে পারবেন না। এটা গন কেস। এই মাল আর বেচা কেনা হবে না। এটা বিজেপির মাল ছিল, বিজেপির কাছে চলে গেছে। কিন্তু এর মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়বো না? আমাদের বাংলা সাহিত্যে কি পড়বে না? আমরা রবীন্দ্রনাথের লেখা গল্প কবিতা পড়বো না? পড়বো, বাংলা ভাষার কবি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিই মানবো আমরা, নবী মানবো না। আওয়ামী লীগ যেভাবে এটাকে নবী মানছে, তার পূজার মন্দির বানিয়েছে সব জায়গায়, এইটা এদেশের মানুষ আর মানবে না। তার জমিদারিত্ব আর মানবে না। আচ্ছা, আপনি রয়ের এজেন্ট নিয়ে একটা কথা কথা বলছিলেন, তো আমরা দেখি যে মানে আপনারা যেটা করেন আর কি, যে টকশোতে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলছে বা নর্মালাইজ করছে যে আপনাদের ভাষায়, তো সেই জায়গায় তাকেই আপনারা রয়ের এজেন্ট অনেক সময় বলছেন। রয়ের এজেন্ট হওয়া কি সহজ? খুব মানে যে কেউ কি হতে পারে? না, দেখেন, একটা বিষয় হচ্ছে আমি পার্সোনালি রয়ের এজেন্ট কাউকে বলি না, এটা অন্য কেউ বলে থাকতে পারে আর কি। আমি যেটা বলি দিল্লির গোলাম বলি, আচ্ছা, আমি বলি আওয়ামী লীগের দালাল, এগুলো বলে চলি আর কি। কারণ কে কার এজেন্ট মানে হয়ে কাজ করতেছে এটা তো আমার কাছে কোনো প্রমাণ বলা নেই। হয় তো। হ্যাঁ, এটা আমার কাছে কোনো প্রমাণ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা বলবার চেষ্টা করতেছি যে দেশের স্বার্থের পক্ষে যে থাকবে না সে দিল্লির গোলামি করতেছে। আচ্ছা, এটা সিম্পল জিনিস আর কি, অঙ্কটা খুব পরিষ্কার। সেটাকেই হয়তো রয়ের এজেন্ট বলা হয়। ওটা যে 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 ফর্মে বলেন। আচ্ছা, এবং তারা তো আপনি- সেই সুযোগ সুবিধা নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি ইন্ডিয়ানের কথা বলছিলেন, আমরা একটু ইন্ডিয়ান নিয়ে যেহেতু কথা বললাম, একটু পাকিস্তানের কথা বলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, অর্থাৎ বর্তমান যে পাকিস্তান আছে তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং বাংলাদেশের গণহত্যাটা তারাই সে সময় চালিয়েছে। তাহলে যারা বাংলাদেশের গণহত্যা চালিয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করে মুক্তি হয়েছি আমরা, তাদের সাথে আমাদের অবস্থানটা কেমন হওয়া উচিত, সম্পর্কটা কেমন থাকা উচিত? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রশ্ন হচ্ছে যে এটা তো একটা অধিকারের লড়াই ছিল। আমরা নির্বাচনে যারা জিতছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে যেটা হয়ে তারা ক্র্যাকডাউন শুরু করেছে, যেটা দেশের মানুষ স্বাভাবিকভাবে মেনে নেয় নেই। তা আলটিমেটলি যেটা হয়েছে তাই হওয়ার কথা ছিল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি আজকে পাকিস্তান রাষ্ট্রের সাথে কি করব? মানে আমার সাথে 55 বছর আগে আপনার একটা ঝগড়া হয়েছিল, এর মানে কি এই ঝগড়াটা আমাদের নাতি পুতি জেনারেশন শত শত বছর ধরে এইটা বারবার আমরা গিলতে থাকবো যে দেখো দেখো তোমার ওই 500 বছর আগে তোমার দাদা নাতির উত্তরপুরুষের সাথে আমাদের একটা ঝগড়া হয়েছিল? রাষ্ট্রের সাথে রাষ্ট্র সম্পর্ক এভাবে ওয়ার্ক করে না। এক্সাম্পল দেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ফ্রান্সকে দখল করে একেবারে প্যারিস বুলডোজ করে দিয়েছিল বোমা মেরে। আপনি বাড়িধারাতে গিয়ে দেখেন ফ্রান্স আর জার্মানির অ্যাম্বাসি এক বিল্ডিংয়ে কিনা, তারা অফিস করে এক বিল্ডিংয়ে, যৌথ অ্যাম্বাসি বিল্ডিং। আচ্ছা, তাহলে এখন এই আলাপটা আসতে পারে কিনা যে কি ব্যাপার, ফ্রান্সের লোকরা কেন বলে না আর জার্মানি তুমি আমারে 45 সালে 44 সালে 43 সালে যুদ্ধ করে আমার দেশ ধ্বংস করে দিছো, তোমার সাথে কিসের সম্পর্ক? যুদ্ধের পরে ইউরোপিয়ান ইউনিয়নের উদ্যোগ কারা নিয়েছে? এই ফ্রান্স আর জার্মানির লোকরাই প্রথম উদ্যোগ নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন করার। ব্রিটেন করে নাই। আমরা কত বছর ব্রিটিশ কলোনি ছিলাম? 190 বছর। তাহলে ইংল্যান্ডের সাথে আমার সম্পর্ক কিরকম হওয়া উচিত? পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিলাম আমরা, বেঙ্গল তখন। সেই রাষ্ট্রটাকে লুটপাট করে একেবারে ফকির বানায়া, দুর্ভিক্ষ, অশিক্ষিত মূর্খ লোকের ভাগার বানায়া তারপর 45 সালে তারা চলে গেছে, 47 সালে তারা চলে গেছে।
তাহলে এখন আমরা ইংল্যান্ডে যাই কেন, পড়তে যাই কেন? ব্রিটিশের শ্রোতার ডিগ্রি থাকলে তো মানে আমরা খুবই গর্বিত বোধ করি। বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, যার ঘর থেকে একটা পোলাপান ইংল্যান্ডে যাইতে পারছে, সে তো নিজেরা খুবই গর্বিত মনে করে, ঘৃণা করে না কেন? তাহলে পাকিস্তানিরা বেশি লোক মারছে না ইংল্যান্ড গত 190 বছরে বেশি লোক মারছে? তাহলে এই যে একটা বক্তব্যের রাজনীতি আছে, এই রাজনীতিটা বোঝা দরকার। যুদ্ধ হয়েছে, এটা সত্য। যুদ্ধ মানে হচ্ছে এখানে অমানবিক কাজ হয়েছে। এখন তাহলে সম্পর্ক কেমন হওয়া উচিত? পলিটিক্যাল, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক যেরকমটা হওয়া উচিত, আপনার স্বার্থের সাথে সম্পর্ক, সব রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। তো যে কোনো রাষ্ট্রের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তাহলে আপনি নিজের রাষ্ট্র আকারে সার্ভাইভ করবেন না। তো তাহলে হচ্ছে ইংল্যান্ডের সাথে আমার যে সম্পর্ক, জার্মানির সাথে, ফ্রান্সের সাথে যে সম্পর্ক আমি ভারতের সাথেও করতে চাই, আমরা তো বলছি ভারতের সাথে একটা সম্পর্ক থাকতে হবে আমাকে, এই রাষ্ট্রিক সম্পর্ক পাকিস্তানের সাথেও থাকতে হবে। এবং যেহেতু বাই ডিফল্ট হচ্ছে আমার সভরেন্টির সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত, তার সাথে যার শত্রুতার সম্পর্ক আছে তেমন রাষ্ট্রগুলোই হচ্ছে আপনার সভরেন্টির নিয়ামক শক্তি। ভারতের সাথে শত্রু সম্পর্ক আর আছে? বেইজিংয়ের আছে, চায়নার আছে, পাকিস্তানের আছে, মালদ্বীপের আছে, নেপালের আছে, ভুটানের আছে, শ্রীলঙ্কার আছে। তাহলে এই রাষ্ট্রগুলোই তো আপনার ন্যাচারাল অ্যালাই হবে, মানে প্রকৃতিগতভাবে আপনার বন্ধু রাষ্ট্র হবে, তারা মিত্র রাষ্ট্র হবে। অর্থাৎ তাদের সাথে আপনার সবাইকে সম্পর্ক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি কি মিলিটারি ওয়াইজ প্রতিরক্ষা সামর্থ্য যদি আপনি বাড়াতে চান, কার কাছ থেকে বাড়াবেন? যিনি আপনাকে প্রতিরক্ষা সরঞ্জাম দেবে, যিনি আপনাকে মাল জিনিস বিক্রি করবে, সরঞ্জামের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট দিবে, ট্রেন করবে, তার সাথেই তো করবেন। ভারত তো করবে না এই কাজ। আমি কার সাথে এটা করব? বেজিংয়ের সাথে করব, তুরস্কের সাথে করব, ইরানের সাথে করব, আমেরিকার সাথে করব, যে আমার কাছ থেকে রাইট জিনিস বিক্রি করবে, তথ্য প্রযুক্তি সহ, তারপর টেকনোলজি হ্যান্ড ওভার করবে, পাকিস্তানের সাথে করব। তারা দেখবেন বেইজিং এবং ইসলামাবাদ রিসেন্টলি একটা বিমান বানাইছে গত 2-3 বছর আগে, JF-17 থান্ডার এয়ারপ্লেন, যেটা গত বছর ভারতকে নাস্তানাবুদ করে দিচ্ছে অপারেশন সিঁদুরে। নির্লজ্জ জাতি, পরাজিত হওয়ার পরে বিজয় সেলিব্রেট করে, তার 8টা-10টা বিমান ফালায় দিচ্ছে, তার যুদ্ধে নাস্তানাবুদ হয়ে গেছে ভারতে। সেই যুদ্ধে যে বিমানটা সবচেয়ে ক্রিটিক্যাল রোল প্লে করেছে, সেই বিমানটা তারা বাংলাদেশকে দিতে চায়, পুরো স্কোয়াড্রন দিতে চায়। তাহলে আমি কি এটা নিব না? আমার কি আকাশপথ সুরক্ষা করতে হবে না? ভারতের নিজস্ব মিলিটারি গাইডবুকে তার ইস্টার্ন ফ্ল্যাঙ্কে 0 থ্রেট লেখা আছে, মানে পূর্ব সীমান্তে ভারতের নিজস্ব বইতে লেখা, মিলিটারি গাইড বইতে, যে পূর্ব সীমান্তে আমার 0 থ্রেট, আমার কোনো ইয়ে নাই, আমার কোনো হুমকি নাই। এর মানে কি? আপনার এখানে কোনো এয়ারফোর্স নাই। মানে ওর ওই বক্তব্যটার লিটারাল মানে কি? যে আপনার নিজের রাষ্ট্র আকাশ প্রতিরক্ষা করবার জন্য আপনার কোনো কিছু নাই, 0, ভয়ের কোনো কারণ নাই তাদের। হ্যাঁ, কোনো কারণ নাই। এভাবে একটা রাষ্ট্র সভরেন থাকবে, একটা রাষ্ট্র জীবিত থাকবে? সম্ভব? তাহলে আপনাকে তো, এবং জেনারেল ওয়াকার সেনাবাহিনীর প্রধান কারেক্টলি গত কয়েক মাস আগে আপনার এনডিসির বক্তব্য এটা বলেছেন যে মাল্টি রোল কমব্যাট এয়ারপ্লেন যেটা আমাদের দরকার, সেগুলো নাই আমাদের আকাশপথ সিকিউর করবার জন্য। এবং তখনই দেখবেন তার বিরুদ্ধে, বিমান বাহিনীর বিরুদ্ধে টিটিপি, তেহরিকি তালেবান, পাকিস্তানের এটা পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে, হাবিজাবি জঙ্গি টঙ্গি অ্যালার্ট দিয়ে বিমানবন্দরে, মানে একটা ফাউল সিচুয়েশন ক্রিয়েট করছে। আওয়ামী এই যে বরকন্দাজ, দিল্লির যে বরকন্দাজ বাহিনী আছে বাংলাদেশে, তারা সবাই মিলে। তাই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক রাষ্ট্রের গ্রামার মোতাবেক হতে হবে। সেই হিসাবে পাকিস্তানের সাথেও আমাদের অ্যাবসলিউট একটা ভায়াবল রিলেশনশিপ, স্বাভাবিক যে সম্পর্ক সেটা থাকতে হবে। আজকেও এখানেও বলেছেন মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে, শহীদের সংখ্যা নিয়ে। আরেকটা বক্তব্য আপনি বলেছিলেন যে 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, এটা নিয়েও আপনি কথা বলেছেন, যেটা নিয়েও বিতর্ক হয়েছে। এটার পেছনে আসলে আপনার কোনো লজিক আছে কিনা? দেখেন, 16ই ডিসেম্বর নিয়ে যে কথাটা আমি বলেছি সেটা হচ্ছে যে ইতিহাসের কোনো বক্তব্যকে আপনি একটা জায়গাতে গিয়ে দাঁড়িয়ে দিতে পারবেন না। ইতিহাসকে 71 সালে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, অথবা তার পরবর্তী 5 দশকে আওয়ামী বরকন্দাজ বাহিনী যারা আছে, দিল্লি এবং কলকাতার যে দালাল বুদ্ধিজীবীরা যেভাবে লিখে দিয়েছে, আমি ঠিক সেভাবে ওটা মানব কিনা না, আমাকে আসলে নিজের একটা রিডিং থাকতে হবে। ইতিহাসে আপনার রিভিশনিস্ট স্কুল অফ থিওরি বলে একটা থিওরি আছে, যে পুরাতন যে কোনো ঘটনাকে সে নতুন করে আবার বোঝার চেষ্টা করে ওই ঘটনাটা আসলে আগে যা বলা হয়েছে তেমনটা কিনা। 16ই ডিসেম্বর নিয়ে আমরা যে বক্তব্য দিয়েছি সেটা হয়েছে 16ই ডিসেম্বর আসলে আমরা বিজয় লাভ করেছি কিনা, না আমরা আবার কয়েক মাসের জন্য ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম চুক্তি করে। তার পিছনে যুক্তি কি দেখেন?
বিজয় দিবসের যে সারেন্ডার সেরিমনি, সেই সেরিমনিতে বাংলাদেশ আছে কিনা? ছবিটা দেখলে আপনার কি মনে হবে? একটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, এখানে তো বাংলাদেশ নাই। তাহলে আমার স্বাধীনতার আমার লড়াইটা কোথায়? যুদ্ধ তো আমরা করছি। ভারত তো 5-6 তারিখে আসছে বিমান নিয়ে ডিসেম্বর মাসে, এখানে সেখানে কয়টা অ্যাব্রো থ্যাব্রো বোমা মারছে, ওরা না মারলেও বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। তাহলে আমার আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার সর্বাধিনায়ক জেনারেল ওসমানী নাই কেন? সে সিলেটে ছিলেন, সিলেট থেকে ঢাকা আসার পথে ইন্ডিয়ান বাহিনী তার বিমান হেলিকপ্টার ছুড়ে গুলি করেছে, সেই বিমানে মাটিতে পড়ছে, ওনারা ভাগ্যক্রমে বেঁচে গেছে, উনি এবং আরেকটা পাইলট অফিসার, দুজনে মিলে পায়ে গুলি লেগেছে, আহত হয়েছেন। তাহলে আমার সর্বাধিনায়ক নাই, তাকে আসার পথে গুলি করা হয়েছে, তিনি যেন এই অনুষ্ঠানে থাকতে না পারেন। তাহলে ওসমানী ছাড়া যুদ্ধটা শেষ হলো কিভাবে? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, ভারত ইতিমধ্যে যুদ্ধের আগেই আপনার ক্যাবিনেট মিটিং করে, বাংলাদেশে তখন 19টা জেলা ছিল অথবা সাব ডিভিশন বলতো হোয়াটএভার, এই 19টা প্রশাসনিক ইউনিটের জন্য ভারতীয় 19 জন ডিসিকে অ্যাপয়েন্ট করে ফেলছে অলরেডি, যে এই 19 জন ভারতীয় ডিসি এসে বিভিন্ন জেলার দায়িত্ব নেবে। তার ভিতরে একজন হচ্ছে ব্যানার্জি সাহেব, যিনি মোমেন শাহীর দায়িত্ব নেবার জন্য গেছেন। কার বইতে পাবেন? আমাদের 111-এর সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নুরুল হুদা সাহেব, ওনার বইতে দেখবেন, উনি তখন জুনিয়র সিএসপি অফিসার, উনি ওনার বইতে লিখছেন যে ইন্ডিয়ান ডিসি আসছে, তিনি দায়িত্ব বুঝে নিতে, তাদেরকে বলছে বাংলাদেশি ডিসিকে তুমি দায়িত্ব বুঝায় দাও। সিলেটে শরণ সিং নামের একজন তাকে দায়িত্ব নিয়েছে। এরকম বিভিন্ন জেলাতে ডিসি পাঠিয়েছে ভারত। কেন ডিসি পাঠাইতে হয়েছে কেন? আমাদের অলমোস্ট প্রত্যেকটা থানার দায়িত্ব তখন ইন্ডিয়ান সেনাবাহিনীর হাতে। আওয়ামী লীগের বরকন্দাজরা বলে যে আমাদের তো পুলিশ বাহিনী ভেঙে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে। কই, দায়িত্ব তো নিতে হবে কেন? পুলিশ বাহিনী রিঅর্গানাইজ করবে, আপনারা ওসির দায়িত্ব নিচ্ছেন কেন? ইভেন আপনি জহির রাহানের, শহীদুল্লাহ কায়সারের কিডন্যাপ হওয়া রিলেটেড যদি তার বোনদের বক্তব্যগুলো পড়েন, তারা দেখবেন মোহাম্মদপুরে যে থানায় গেছে সেখানে ভারতীয় বাহিনীর সাথে কথা বলতে হয়েছে যে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ হওয়ার পরে। এরপরে দেখেন 7 দফা চুক্তি, কেন এই সন্দেহগুলো তৈরি হয়েছে? সেপ্টেম্বর অক্টোবর মাসে 71 সালে অস্থায়ী সরকারের সাথে ভারতের যে 7 দফা চুক্তি হয়, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না। এই শর্তে ভারত আমাদেরকে সাহায্য করতেছে। বাংলাদেশে আপাতত প্রশাসনিক কাজ করবার জন্য প্রশাসনিক কর্মকর্তা ভারত দেবে। কোনো বিদেশি চুক্তি, কোনো বিদেশের সাথে সম্পর্ক চুক্তি করতে হলে ভারতের অনুমোদন নিতে হবে। এগুলো কি স্বাধীন রাষ্ট্র হবার ক্যারেক্টারিস্টিক্স? সেই জন্য আমরা বলেছি যে এই অবস্থায় একটা চুক্তির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করবার কোনো সুযোগ নাই, কারণ রাষ্ট্র ইতিমধ্যে আপনার আরেক দেশের কাছে চলে গেছে। মানে যেটা দেখবেন মাওলানা ভাসানী বলে, তার মানে কি এখন বাংলাদেশকে স্বাধীন বলছেন না? সেটা পরের আলোচনা। তারপরে হচ্ছে যে আপনার তাহলে এটা সমাধান কিভাবে হয়েছে? শেখ মুজিব ফিরে আসার পরে, এই কথাটা বারবার আমি বলেছি যে শেখ মুজিব ফিরে আসার পরে পথে দিল্লিতে কিন্তু আপনার তার স্টপ ওভার ছিল, সেখানে সে ইন্দিরা গান্ধীকে বলেছে আপনার সোলজার স্বাধীনতা যুদ্ধে আমাদের সাহায্য করছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সোলজার উইথড্র করে নিয়ে আসেন। এই জন্য আমি বলি যে 71 সালে সবাই মিলে যুদ্ধ করে একবার দেশ স্বাধীন করেছে, শেখ মুজিব একা দেশ আরেকবার স্বাধীন করেছে। সেটা কবে? এই যে দেশ বাধ্য করছে ইন্ডিয়ান সোলজার চলে যাবার জন্য। আচ্ছা। এবং মার্চ মাসে ইন্দিরা গান্ধী নিজে আসছে শেখ মুজিবকে আবার কনভিন্স করতে যে আমার সোলজাররা থাকা উচিত, আপনার দেশের নিরাপত্তা এই সেই আনতান। শেখ মুজিব রাজি হয়নি। এবং পরবর্তীতে আপনার 19শে মার্চ সম্ভবত 72 সালে ফাইনাল ফেয়ারওয়েল প্যারেড করা হয়, ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট ট্যালুট দিয়ে বিদায় করা হয়। এবং এই বিদায়ের মৌসুমে যে পরিমাণ লুটপাট করছে, মেজর জলিলের লেখা পড়লে দেখবেন যে বিলিয়নস অফ ডলারের যে পথ থেকে ভারতীয় সেনাবাহিনী গেছে, মানে বাথরুমের টয়লেটের কমরটা পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি চুরি করে নিয়ে গেছে যাওয়ার সময়। সেই লুটপাটের কি 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 বার্তা দেয় যে আপনি কি আসলে আমাকে স্বাধীন করতে আসছিলেন? তাহলে এই জায়গাগুলোতে আমরা প্রশ্ন করেছি 16ই ডিসেম্বর আসলে বিজয় দিবস কিনা, না আমরা নতুন একটা বিজয় দিবস খুঁজবো, পার্টিকুলারলি যেদিন আপনি ফেয়ারওয়েল দিয়ে যেই মার্চ মাসের শেষে সকল ভারতীয় সৈন্য বাংলাদেশ ছেড়ে চলে গেছে, তেমন একটা দিন আমাদের বিজয় দিবস হিসেবে মেনে নিতে হবে। যেখানে বাংলাদেশের রিপ্রেজেন্টেশন নাই,
সেটা বাংলাদেশের বিজয় দিবস হইতে পারে না। এই বক্তব্যগুলো, যেমন 16 ডিসেম্বরকে আপনি স্বাধীনতা দিবস বলছেন না, এরপরে মুক্তিযোদ্ধার সংখ্যা, শহীদের সংখ্যা নিয়ে কথাগুলো বলছেন, আবার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্যুতেও কথা বলেছেন, সেটাও বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু এই কথাগুলো বলে বারবার যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে আমরা দেখেছি যে আপনাদেরই জোট সঙ্গী জামাত, এনসিপি, এমনকি এবি পার্টিও এটা নিয়ে বিব্রত বোধ করেছে, কথা বলা হয়েছে, বিএনপিও বলছে। তো সর্বদলীয় অর্থাৎ সবাই এটার সমালোচনা করছে, আওয়ামী লীগ তো আছেই সমালোচনার জন্য। এই বিষয়গুলোকে আপনি তাহলে কিভাবে আমাকে যায় আসে না। আচ্ছা, যেটা জাতির জন্য আমাকে বলতে হবে সেই কথাটা শোনা দরকার। মানে কে বিব্রত বোধ করতেছে, কোন দলের কত বড় নেতা, কত পাওয়ারফুল আমলা, সামরিক বেসামরিক, আমার কিছু যায় আসে না। যায় আসার বিষয় হচ্ছে দেশটা টিকে থাকতে হবে। দেশ যদি না থাকে কারো কিছু যায় আসাতে কিছু যায় আসে না। গণ অভ্যুত্থানে অনেক লোকের যায় আসছে না, কি যায় আসে? আমাদের কিছু যায় আসছে? হাসিনা চলে যাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে না, আমাদের কি যায় আসে? বাংলাদেশের আমলা, সামরিক বেসামরিক অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে না, অনেক লোকের পালায়া যাইতে হয়েছে না, ডিজিএফআই এর 5 জন জেনারেলের পালায়া ভারত যাইতে হয়েছে না, আমাদের কি যায় আসে? প্রশ্ন হচ্ছে একটা জাতিকে বুঝতে হবে, শুনতে হবে হোয়াট ইজ রাইট ফর হিম টু হিয়ার। তাকে কোন জিনিসটা সঠিক তাকে জানা দরকার। 50 বছর ধরে যে গার্বেজ, যে বস্তা পচা ইতিহাস বয়ান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই চাপিয়ে দেওয়ার রেজাল্ট হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি, দিল্লির দাসত্ব, আধিপত্যবাদ। অতএব আমরা যদি হায়দ্রাবাদ হইতে না চাই, সিকিম হইতে না চাই, তারপরে গোয়া জুয়ানগর হইতে না চাই, আমরা কাশ্মীর হইতে না চাই, তাহলে বাংলাদেশের মানুষকে এই ইতিহাস নতুন করে শিখতে হবে। সীমান্তের ওই পারে তাকায় দেখেন মুসলমানরা কেমন আছে, মাইনরিটিরা কেমন আছে। ইতিহাসের এই লম্বা লড়াইয়ের আলোকেই হচ্ছে আমরা এই কথাগুলো বলছি। এবং এই জন্য আমি বলি যে আমরা একটা চৈতন্যের রাজনীতি করছি। এটা সিম্পলি ক্ষমতায় যাওয়ার রাজনীতি না। এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করলে 24-এ হইতে পারতাম, আওয়ামী লীগের ডামি ইলেকশনে 26-এ হইতে পারতাম। আমাদের জন্য এমপি মন্ত্রী হওয়া কোনো বিষয় না, খুবই সহজ কাজ। অনেক বড় বড় দল আছে যারা আমাদেরকে মাথায় তুলে নাচবে, এমপি মন্ত্রী বানাবে। আমরা যে কাজটা করছি একটা জাতিকে জাগ্রত করে দিয়ে যাওয়া, এবং এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু আমরা এই কাজটা করতে গিয়ে কিন্তু প্রচুর শত্রু তৈরি হচ্ছে এই রাষ্ট্রের ভিতরে। নিশ্চয়। তো এই শত্রু তৈরি হওয়ার পরে ঝুঁকিটা আমরা কেন নিচ্ছি? কারণ এই দেশটা থাকবে না। তা না হলে পৃথিবীতে ইতিহাস আছে দেশ বিলীন হয়ে যাওয়া, অর্থাৎ আপনি নাই হয়ে যাওয়া। সমালোচনাকে কোনো আমি পাত্তা পাত্তাই দিচ্ছেন দেই না। আমি যেটা নেই সেটা হচ্ছে আমাকে অন ম্যারিট, আমাকে তথ্য উপাত্ত দিয়ে চ্যালেঞ্জ করেন যে আমার এই বক্তব্যটা সঠিক না, মিথ্যা, আমি এটা মেনে নেব। কিন্তু কেউ বিব্রত বোধ করতেছেন, আপনার কানে শুনতে ভাল লাগতেছে না, আপনার মধ্যে মানে বিরক্ত লাগতেছে, এটা আমার কিছু যায় আসে না। আপনি এখন নিয়মিত রাজনৈতিকভাবে খুব ব্যস্ত সময় পার করছেন, টকশোগুলোতে অংশগ্রহণ করছেন, এখানেও আমাদেরকে অনেক সময় দিচ্ছেন, এটার জন্য ধন্যবাদ। আপনার এর বাইরে আর কি কি করছেন? ব্যস্ততা কেমন যাচ্ছে এর বাইরে? একটা তো হচ্ছে রুটি রুজির জন্য আমার সামান্য কিছু প্র্যাকটিস আছে, চেম্বারে ইনহাউস কিছু কাজ করি, সামান্য, খুবই সামান্য, টানাপোড়েন বলতে পারেন, টানাপোড়েনের প্র্যাকটিস আর কি। আর হচ্ছে গণমাধ্যমে প্রচুর সময় দিতে হয়, কথা বলতে হয় বিভিন্ন জায়গাতে। এই ব্যস্ততার মধ্যে কি পরিবারকে সময় দিতে পারেন? ফ্যামিলিতে অবশ্যই চেষ্টা তো করি কিছু সময় দিতে। এই জন্য হচ্ছে যে আমাদের 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 গুরুত্বপূর্ণ হচ্ছে লড়াই। মানে বাংলাদেশে না, পৃথিবীতেই আমরা যে কাজটা করবার সিদ্ধান্ত নিয়েছি এটা সাধারণত রাজনীতিবিদদের কাজ না, এই কাজটা হচ্ছে বুদ্ধিজীবীদের কাজ, এই লড়াইটার কাজ। কিন্তু সমস্যা যেটা হয়েছে, আপনি কোনো বাংলাদেশপন্থী লেখক পাবেন না, কলামিস্ট পাবেন না, বুদ্ধিজীবী পাবেন না, ঐতিহাসিক পাবেন না। কিন্তু আমরা তো বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী, অনেক আরো অনেক রকম বর্তমান আলোচিত কিছু শব্দ আছে, আপনি জানেন, এগুলো তো দেখি। এটাই তো এই রাষ্ট্রের ট্র্যাজেডি। মানে যে পরিমাণ গান্ডু মূর্খ জ্যেষ্ঠ সাংবাদিকদেরকে টকশোতে এই গার্বেজ আমাদের শোনা লাগে, পাশে বসা লাগে, এই গার্বেজগুলা, এই ভাগারগুলা হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী। বাংলাদেশে একদম এমিরিটাস অধ্যাপক থেকে শুরু করে যে পরিমাণ ভাগার এবং ভারতীয় গার্বেজ আমাদের উপরে বুদ্ধিজীবী কথা সাহিত্যিক হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, এরা ফান্ডামেন্টালি হচ্ছে বিজেপির রাজনীতি করে, হিন্দুত্ববাদী রাজনীতি করে। এদের নামে মুসলমানের নাম পাবেন, কিন্তু চরিত্রগতভাবে, আচরণগতভাবে, চিন্তাগতভাবে এরা কমপ্লিটলি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি করে, কাঠামোগতভাবে ইসলামোফোবিক এরা, মুসলিম বিদ্বেষী এরা। অতএব সেই জায়গাটা নিয়ে কথা বলা এবং এই টাবুগুলোকে ভাঙা, মানে এমনভাবে করে রেখেছে আপনি এটা কথা বলতে পারবেন না। মানে এটা কেমন কথা? এটা কোরআন নাকি? আপনি 16 ডিসেম্বর নিয়ে কেন কথা বলতে পারবেন না? মুক্তিযুদ্ধে কয়জন শহীদ হয়েছে এটা নিয়ে আপনি কেন কথা বলতে পারবেন না? ইতিহাসের এই জায়গাগুলো নিয়ে আপনি কেন কথা বলতে পারবেন না? আপনি আপনাদের বক্তব্য তো গত 50 বছর ধরে শুনছেন, আমাদেরটা যদি মানুষ না শুনে, মেনে না নেয়, তাহলে তো আমি হেরে যাব। বিষয় তাই।
তো জনগণের কাছে ছেড়ে দেন না, জনগণের আদালতে। তো মানুষ না অ্যাকসেপ্ট না করলে তো এমনি আমরা পরাজিত হবো, আমাদের বক্তব্য পরাজিত হবে, আমাদের বয়ান পরাজিত হবে, আপনাদেরটা জিতে যাবে। তো ছেড়ে দেন না, লেটস প্লে দ্য ফেয়ার গেম। আগামী দিন নিয়ে আপনার ভাবনা কি, কি করতে চান? আমার পার্সোনাল ভাবনা হচ্ছে যে একটা পুরো জেনারেশনকে এডুকেট করা, পলিটিক্যালি এডুকেট করা। ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে ধরেন যা করে যাচ্ছি মোটামুটি এগুলোই করবো আর কি, যতদিন বেঁচে আছি আর কি। দেশ নিয়ে কাজ করা, দেশের মানুষকে নিয়ে কাজ করা, কন্টিনিউয়াসলি পলিটিক্যাল কনসাসনেস বিল্ড করা, পার্টিকুলারলি তরুণদের মধ্যে, যে দেশকে রাষ্ট্রকে নতুনভাবে দেখতে শেখা, ভাবতে শেখা, গ্লাস পরিবর্তন করা। 50 বছরের যেই চশমা দিয়ে আপনি বাংলাদেশকে দেখেন, আপনার সীমান্তকে দেখেন, চারপাশকে দেখেন, এই গ্লাসটাতে ময়লা পড়ে গেছে। আমি আওয়ামী লীগের মধ্যে বাংলাদেশে আসছি, মনে রাখবেন। আমি 5 তারিখের ব্রিগেডের সদস্য না, আমি 5 তারিখের আগেই ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে আসছি 2019 সালে। এবং আসছি কোত্থেকে? ইউরোপ থেকে আসছি। ঠিক উল্টা কাজ মানুষ করে আর কি। 5 তারিখের পরে তো লাখে লাখে মানুষ পালাইছে, ইউরোপে গেছে, বিভিন্ন দেশে গেছে। আমরা ইউরোপের জীবন রেখেই আওয়ামী লীগের আমলে আসছি এবং চুপচাপ ছিলাম না। অনেকে দেখবেন 5 তারিখের পরে আপনারা চিনছেন অনেককে, আমাদেরকে মানুষ 5 তারিখের আগেই চিনছে, কারণ আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে ঝুঁকি নিয়েই, জীবনের ঝুঁকি নিয়েই কাজটা করেছি। ডিজিএফআই এনএসআই থেকে কন্টিনিউ বলেছে, ভাই আপনি কিন্তু গুমের থ্রেশহোল্ড পার করে গেছেন, যে কোনো সময় আপনাকে তুলে নেওয়া হবে। এগুলো তো বদার করি নেই। তাহলে আমার রাষ্ট্রের এই লড়াইটা হচ্ছে জীবনের মায়া ত্যাগ করে এই লড়াইতে নেমে গেছি অলরেডি। অত পালিয়ে যাওয়ার আর কোনো জায়গা নেই। ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য আমরা প্রিপেয়ার্ড আছি যে কোনো সময়, এবং সেটা বক্তব্য পরিবর্তন করে যাব না। যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্যের উপর দাঁড়ায় যাব, দেশের মানুষ ডিসাইড করবেন হোয়াট টু ডু। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দেখছিলেন এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্ব। ছিলেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।